প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশেষে আমরা গুচ্ছে ডু অর ডাই কোর্সটির দ্বিতীয় তৃতীয় ক্লাস শেষ করেছি। আমরা আজকে 4 নম্বর ক্লাসে, সম্ভবত নাকি 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসে আমরা এসে হাজির হয়েছি। ওকে, সো আমরা যে যেখান থেকে ক্লাসটি আসলে দেখছি, আমরা আসলে গ্রুপে, যেহেতু আমাদের এটা পেইড কোর্সের ক্লাস, সো পেইড কোর্সে যারা ক্লাসটি দেখছি একটু বলে ফেলতে হবে কয়জন দেখতেছে। আসলে সংখ্যাটা খুবই কম মনে হচ্ছে। সো আসলে অ্যানাউন্সমেন্টটা আগে থেকেই দেওয়া ছিল যে আমাদের ক্লাসটি এখন হবে। সো তারপরেও আসলে অ্যানাউন্সমেন্টটা আগে থেকেই দেওয়া ছিল, সাউন্ড ঠিক আছে, সবকিছু ওকে। আই থিংক আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা আজকে পড়বো হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচটা ব্যবহৃত হয় সেটা পড়বো। সো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বলতে হবে। আমাদের এই ক্লাসটির কন্টিনিউশন এখনই অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমাদের প্রোনাউনের আজকে হবে প্রথম অংশটা, আগামীকালকে সকাল 11টায় হবে দ্বিতীয় অংশটা, এবং বিকাল 3টায় হবে এটার কোশ্চেন সলভ। সো আমরা এখন প্রথম অংশটা পড়বো, তারপরে হচ্ছে আগামীকাল সকাল 11টায় প্রোনাউনের দ্বিতীয় অংশটা করব, এবং বিকাল 3টায় আমরা প্রোনাউনের উপরে কোশ্চেন সলভে অংশ নিব। সো এইভাবে কিন্তু আমরা পুরো প্রোনাউনটাকে আসলে আজকে এবং কালকের ভিতরে প্রোনাউনটাকে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, সো আমাদের প্রথম টপিকে চলে আসতে চাই আমরা। প্রথম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন জিনিসটা আসলে কি? প্রোনাউনটা হচ্ছে হলো সর্বনাম। আমরা বুঝতেই পারি সর্ব শব্দের অর্থ হলো সকল, তার মানে সর্বনাম বললে বোঝা যাচ্ছে সকল নাম। তার মানে প্রোনাউন হচ্ছে যত নাম আছে সকল নামের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় তারই নাম হচ্ছে প্রোনাউন। একেবারে সহজ কথা, যে কোনো একটা নামের পরিবর্তে, কোনো একটা নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হবে তারই নাম হবে প্রোনাউন। এটা খুবই সিম্পল বা ইজি ভাবে যদি আমরা বলি। এখন কথা হচ্ছে এই কথাটার ভিতরে কিন্তু অনেকগুলো কথা লুকিয়ে ছিল, বাট আমরা আসলে জানি না। যেমন আমি যদি একটু বলি এভাবে, যে যদি বলতাম রহিম ইজ এ গুড বয়, আবার এর পরেই যদি আমি বলতাম যে রহিম রিডস ইন ক্লাস 5, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। কিন্তু মুশকিলটা হলো বারবার যদি এইভাবে রহিম ইজ এ গুড বয়, রহিম রিডস ইন ক্লাস 5, রহিম গোস টু স্কুল রেগুলারলি, বারবার যদি আমি নাউনটা বলতেই থাকি তখন শুনতে সমস্যা হতো, শুনতে একটু খারাপ লাগতো। বাক্য কিন্তু ভুল না, বাক্য কিন্তু সঠিক। এইভাবে যখন আমরা বারবার নাউন লিখতে থাকি তখন প্রথমবার নাউন লেখার পরে এরপরে আমরা আর ওই নাউনটাকে লিখি না, এই নাউনটার পরিবর্তেই তখন আমরা একটা কি লিখি? প্রোনাউন লিখি। আমরা কিন্তু সংজ্ঞায় এই কথাটাই বলতেছি যে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় তারই নাম হলো প্রোনাউন। এখন কেন ব্যবহৃত হলো? কারণ বারবার নাউন বললে শুনতে খারাপ লাগে, বারবার রহিম রহিম শুনতে কেমন জানি লাগে। তাই আমরা কি করি, একবার রহিম লেখার পরে তারপরে যে আমরা পরে রহিম না লিখে তার পরিবর্তে আমরা হয়তোবা একটা হি লিখে দিলাম, হয়ে গেল বিষয়টা। এইভাবে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় তারই নাম হলো প্রোনাউন। আশা করি সবাই বুঝতে পারছি। আজকের ক্লাস টপিকের নাম কি? হাসিবুল হাসান। আজকে ভাই প্রোনাউন পড়বো আমরা। আজকে প্রোনাউন পড়তেছি। প্রোনাউন এবং প্রোনাউনের কিছু ক্লাসিফিকেশন শিখবো, তার বিভিন্ন রুল শিখবো। আগামী ক্লাসে আমরা হচ্ছে হলো প্রোনাউনের এগ্রিমেন্ট এবং হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউনের রুলগুলো শিখবো। সো দুইটা ক্লাসে আমরা প্রোনাউনটাকে ভাগ করেছি। আগামীকাল সকাল 11টায় ক্লাস হবে, শুক্রবার, এবং বিকাল 3টায় আমরা যেটা করব, প্রোনাউনের আজকে এবং কালকে যত নিয়ম শিখলাম সকল নিয়ম দিয়ে যত কোশ্চেন গুচ্ছতে আসার মতন ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকাল 3টায় আমরা সেই কোশ্চেনগুলো সমাধান করব। সো আশা করি যারা ক্লাসটি দেখছো বিষয়গুলো বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা চলে আসি প্রোনাউন পড়তে গেলে সবচেয়ে বেশি আসা যে টপিকটা, সেটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। এইটা আবার কি? অনেক সময় আমরা দেখি যে লেখা আছে এই প্রোনাউনটা, কোশ্চেনের ব্যাখ্যায় লেখা আছে এই প্রোনাউনটা তার অ্যান্টিসিডেন্টের সাথে অ্যাগ্রি করেনি, অ্যান্টিসিডেন্টের সাথে মিল হয় না, এরকম অনেক কথা লেখা থাকে। সো আমরা অনেক সময় এই অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি এটা বুঝতে পারি না। সো প্রথমে আসি অ্যান্টিসিডেন্ট শব্দটাকে ভাঙলে কি দাঁড়ায়। সো আমি যদি একটু বলি, এখানে যে প্রথম অংশটা সেটা হচ্ছে এনটি, প্রথম অংশটা হলো এনটি। এই এনটি যে অংশটা, এনটি মানে হচ্ছে আগে, আগে। আর এই সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থানকারী, অবস্থানকারী। তাহলে অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হলো আগে অবস্থানকারী। তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্টিসিডেন্ট এমন একটা জিনিস যে কারো না কারো আগে বসে। আমরা একটু আগে যে সংজ্ঞাটি দিয়েছিলাম সেটা একটু বলি আরো একবার। আমরা যদি এইভাবে লিখি রহিম ইজ এ গুড বয়, তারপরে লিখি রহিম রিডস ইন ক্লাস 5, তাহলে শুনতে একটু খারাপ লাগে, একটু শ্রুতিকটু লাগে। তখন আমরা কি করি, এই রহিমটা না লিখে তার পরিবর্তেই কিন্তু হি লিখি। তাহলে এই হি বলতে কাকে বুঝালো? এই হি বলতে কিন্তু রহিমকে বুঝালো, যে রহিম কিন্তু হি এর কোথায় এসেছে? হি এর আগে এসেছে।
এইভাবে কোনো একটা প্রোনাউনের আগে অবস্থানকারী ওই প্রোনাউনটা যে নাউনকে বুঝাচ্ছে সেই নাউনটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। আশা করি বুঝতেই পারতেছি রহিম হলো এখানে হি এর অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কনসেপ্টটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। যে কোনো প্রোনাউন, এটা হি বলি, আই বলি, ইউ বলি, যে কোনো প্রোনাউন, প্রত্যেকটা প্রোনাউনের কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট অবশ্যই আছে। হয়তোবা বাক্যে সরাসরি দেওয়া থাকে, হয়তোবা অনেক সময় দেওয়া থাকে না, কথার ভিতরে উজ্জ্ব থাকে, তাও কথা পড়লে বোঝা যায় যে আসলে এখানে কার কথা বোঝাচ্ছে। এইভাবে প্রত্যেকটা প্রোনাউন কোনো না কোনো নাউনের কথা বলে, সেই নাউনটাকে আমরা বলি প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। আশা করি বুঝতেই পারতেছি, যেহেতু আমরা প্রোনাউন পড়ার মধ্যে ঢুকছি, রুলটা পড়ার সময় অনেক সময় এই অ্যান্টিসিডেন্ট শব্দটা আমাদের সামনে আসবে। যদি আমরা প্রথমেই এই কনসেপ্টগুলো ক্লিয়ার না করি তাহলে কিন্তু ভিতরে যে অনেক রুল বুঝতে আমাদের সমস্যা হয়ে যাবে। আশা করি যারা ক্লাসে দেখছি, লেকচারটার নাম হচ্ছে এটা প্রোনাউন। ভাই আমরা আসলে প্রোনাউন পড়া শুরু করছি লিমন, আমরা প্রোনাউন পড়তেছি, প্রোনাউন এবং এর প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নিয়ে। সো ক্লাসে একটু পরে ঢুকেছো, এই জন্য হয়তো এটা মিস করে ফেলছো। ঠিক আছে, ওকে, আমরা এরপরে চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে কিছু কথা। প্রোনাউনের একটা প্রকারভেদ আছে, লক্ষ্য করি এখানে প্রকারভেদটা আমি যদি একটু তাকাই, যে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই নামে কিছু প্রোনাউন কিন্তু আছে। পরীক্ষায় মাঝে মাঝেই আমাদের এই প্রোনাউনগুলো থেকে আইডেন্টিফিকেশন চলে আসে। হঠাৎ করে বলে ফেললো যে ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো কোন ধরনের প্রোনাউন? আমাকে কিন্তু উত্তর করতে হবে, ভাই ইচ, এভরি, আইদার, নাইদার কোন ধরনের প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অথবা দিয়ে ফেললো দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো কোন ধরনের প্রোনাউন? উত্তর করে ফেলতে হবে এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে এই তালিকাটা বুঝার খুব বেশি একটা দরকার নাই, এটা হচ্ছে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তার মানে এটা হলো সেই তালিকা। কোন তালিকা? এসো ঝাড়া মুখস্থ করি, পরীক্ষার হলে ডেলিভারি করি। অর্থাৎ এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে যাতে পরীক্ষায় আসলে আমরা উত্তরটা করে ফেলতে পারি, যে এরা কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এরা কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। এইভাবে জাস্ট একটু মুখস্থ করে ফেলতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। সো এটা হলো আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন। সো আমরা চলে আসতে চাই এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু দেখে ফেলি। আমরা বেসিক প্রোনাউন কাকে বলে শিখেছি এবং তারপরে প্রোনাউনের একটা ছোটখাটো ক্লাসিফিকেশন দেখেছি। এখন দেখতে চাই এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এ প্রোনাউন টেক্স প্লেস অফ এ বা এন, একটা প্রোনাউন কার জায়গা নেয়? একটা প্রোনাউন কার জায়গা নেয়? প্রোনাউন কিন্তু জায়গা নেয় হচ্ছে নাউনের। প্রোনাউন কিন্তু অ্যান্টিসিডেন্টের জায়গা নেয় না, প্রোনাউন জায়গা নেয় নাউনের, এবং নাউনের জায়গা নেওয়ার পরে যে নাউনটার জায়গা নিল ওই নাউনটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ জায়গা নেওয়ার পরের কথা এটা। এরপর 2 নম্বরে চলে আসি, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউট মানে কি? সাবস্টিটিউট মানে প্রতিস্থাপন, একটার পরিবর্তে আরেকটা বসানো। এইভাবে একমাত্র আমাদের 8টা পার্টস অফ স্পিচের ভিতরে একমাত্র প্রোনাউন অন্যকে সরিয়ে তার জায়গা দখল করে, নাউনকে সরিয়ে নাউনের জায়গা দখল করে। ফলে আমরা বলবো যে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় কাকে? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় প্রোনাউনকে। আজকে ক্লাস 2015 শুরু হয়েছে, 2015তেই মোটামুটি ভাবে আর কি। এফ এ ফাহিমা ভাই, আজকে আমরা প্রোনাউন পড়তেছি। নাউনের ক্লাসটি আসলে নাউনের টপিক থেকে যেহেতু গুচ্ছতে খুব একটা প্রশ্ন আসে না, নাউনের ক্লাসটি কিন্তু ফ্রি লাইভ হিসাবে দেওয়া আছে আমাদের পেজে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। আমরা টোটাল নাউনের উপরে আমরা কিছু কোশ্চেন সলভের ক্লাসটা রেখেছি, এখানে আসলে নাউনের উপরে সরাসরি কোনো ক্লাস আসলে রাখা হয় নাই। আশা করি ফাহিমা, এফ এ ফাহিমা, আপনি বিষয়টি বুঝতে পারছেন। তারপরে যদি প্রয়োজন হয় নাউনের উপরেও ক্লাস নিয়ে দেওয়া যাবে, সমস্যা হবে না, আশা করি লাগবে না। নাউনের উপরে কিন্তু ওয়ান শট ক্লাস একটা আছে, এক ক্লাসের ভিতরে সমগ্র নাউনের কোশ্চেন সেখানে দেওয়া হয়েছে। সো আমরা একটু চলে আসি আমাদের পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে 3, নো আর্টিকেল ইজ নিডেড বিফোর শূন্যস্থান। কার পূর্বে কোনো আর্টিকেল লাগে না? মনে রাখতে হবে পার্টস অফ স্পিচের 8টা প্রকারের ভিতরে 2টা প্রকার আছে। একটা প্রকারের নাম হচ্ছে প্রোনাউন, আর একটা প্রকারের নাম হচ্ছে প্রিপজিশন। 2টা প্রকারই কিন্তু কি দিয়ে? পি দিয়ে। এই 2টা প্রিপজিশন এবং প্রোনাউন 2টার পূর্বে কখনোই কোনো অবস্থাতেই কোনো আর্টিকেল বসে না। অনেক অন্যান্য পার্টস অফ স্পিচের পূর্বে ব্যতিক্রম বা এক্সেপশনাল হিসাবেও কিন্তু আর্টিকেল বসে, কিন্তু প্রিপজিশনের পূর্বে কখনোই কোনো অবস্থায় আর্টিকেল বসে না। প্রোনাউনের পূর্বে কখনোই কোনো অবস্থায় আর্টিকেল বসে না। ফলে আমরা এখানে বলবো যে নো আর্টিকেল ইজ নিডেড প্রোনাউনের পূর্বে।
হুইচ ওয়ার্ড ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? আই থিঙ্ক এটা আমরা সবাই পারি। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো এখানে হিমসেলফ। সো এইটা না বোঝার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা না, আচ্ছা ফাহিমা, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা উত্তর দিয়েছিলাম। ধন্যবাদ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরা চলে আসি এরপরে। আমরা এখন কেস বা ফর্ম নিয়ে একটা কথা বলবো। এখানে একটা মজার বিষয় আছে, খুবই মজার বিষয়। তো আমি যদি একটা এইভাবে বাক্য বলি যে রহিম হেল্পস মি, আবার যদি বলি আই হেল্প রহিম, দুই বাক্যের ভিতরে জাস্ট একটু আগে পিছিয়ে করেছি। এই ক্ষেত্রে মনে রাখার জন্য আমার একটা জনপ্রিয় ডায়লগ আছে, সেই ডায়লগটা একটু মনে করাই দিই। আমরা চাইলে অনেক সময় এটাকে দিয়ে আবার ওই রিলস, তারপরে হলো অনেক ধরনের ছোটখাটো ভিডিও বানানো অনেকেই বানাচ্ছে, আমি যেটা দেখছি আর কি। সো যেটা বলতেছি, এইখানে আমার একটা জনপ্রিয় ডায়লগ আছে। ডায়লগটা হলো এরকম যে নাউন হলো ছেলেদের মতন আর প্রোনাউন হলো মেয়েদের মতন। নাউন হলো কাদের মতন? ছেলেদের মতন। আর প্রোনাউন হলো কাদের মতন? প্রোনাউন হলো মেয়েদের মতন। কেন? এই যে একটু লক্ষ্য করি, এখানে সাবজেক্ট এর জায়গায় রহিম, আবার সাবজেক্টের জায়গায় রহিম। তার মানে নাউন যখন সাবজেক্টের জায়গায় বসলো তখন তার চেহারাটা যেমন, এই নাউনই যখন আবার অবজেক্টের জায়গায় বসলো তার চেহারা একই রকম। তার মানে এই নাউন যখন বাক্যের বিভিন্ন জায়গায় বসে তার চেহারার কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই যে প্রোনাউন, যখন সে সাবজেক্টের জায়গায় বসলো তখন তার চেহারাটা কেমন, আর সে যখন অবজেক্টের জায়গায় বসলো তখন তার চেহারাটা কেমন। বিষয়টা কেমন যে রমণীরা যখন ক্লাস করে তখন তার চেহারা একরকম, এই রমণী যখন আবার পার্কে ঘুরে পার্টিতে যায় তখন তার চেহারা কিন্তু আর এক রকম, কারণ সেখানে আটা ময়দা সুজির ব্যবহার হয়। সো প্রোনাউন বলতেছে যে প্রোনাউন হলো মেয়েদের মতন, সে যখন যেখানে যায় তখন সেখানকার মতন চেহারা ধারণ করে। এই যে প্রোনাউনের বিভিন্ন রকমের চেহারা, একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চেহারা, এটাকে আমরা বলি প্রোনাউনের কেস, অথবা বাংলায় বলি কারক, আমরা মাঝে মাঝে বলি এটাকে প্রোনাউনের ফর্ম। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমি আবারও বলতেছি, একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় প্রোনাউন যখন বসে তখন সে এক একটা জায়গায় এক একটা চেহারা নিয়ে বসে। যেমন সাবজেক্টের জায়গায় প্রোনাউনের একটা চেহারা, অবজেক্টের জায়গায় আর একটা চেহারা, এইভাবে এক একটা জায়গায় এক একটা চেহারা বসে। প্রোনাউনের এই বিভিন্ন চেহারাকে আমরা বলি প্রোনাউনের কেস বা প্রোনাউনের ফর্ম। বাংলায় প্রোনাউনের কেসকে বাংলায় বলা হয় কারক। আশা করি এটা মনে থাকবে। যদিও রমণী কুল একটু মনে কষ্ট পাইতে পারে যে ভাই আমাদেরকে পচাইতেছে, বাট বাস্তবতা অনেকটা এরকমই যে আসলে আমরা যখন তাকে ক্লাসরুমে দেখি তখন একরকম, পার্টিতে গেলে হয়তো বা আমরাই চিনি না যে সে আসলে আমার স্টুডেন্ট। আশা করি বুঝতেই পারতেছি, দিস ইজ বাস্তব কাহিনী। এই যে প্রোনাউন পড়ার শুরুতেই আমরা প্রোনাউনের এই কেসগুলো নিয়ে পড়াশোনা করতে চাই। আসলে কোন প্রোনাউনের চেহারাটা কোন জায়গায় বসে সেইটা আমরা জানতে চাই। ভাই আমার কনজাংশনে সমস্যা হচ্ছে, এটা ঠিক করব কিভাবে? আচ্ছা, কনজাংশনের উপর যখন ক্লাসটা হবে সৈকত তখন এটা সমাধান হয়ে যাবে। আর না হলে তুমি তো ভাই এই মুহূর্তে এখানে নাই, সো আপাতত তোমাকে তো বলতে পারছি না যে ভাই সরাসরি চলে আসো আমি সমাধান করে দিই। সো এটা কিছু করার নেই আর কি। ছেলেরাও আটা ময়দা মাখে না ভাই, ছেলেরা মাখে না। আমরা কি মাখি নাকি? আমরা কি আটা ময়দা মাখি নাকি? আমরা মাখি না। ওকে, তাহলে আমরা এখন প্রোনাউনের ফর্ম শেখা শুরু করব, যে কোন ফর্মটা কোথায় বসে। তাহলে বুঝতে পারবো যে আসলে কখন প্রোনাউনের কোন চেহারাটা ব্যবহার করতে হবে। ক্লাসরুমে যদি কেউ পার্টি মেকআপ দেখে তাহলে তো হবে না ভাই, হবে, এটা ভুল হয়ে যাবে। আবার যদি কেউ বিয়ের আসরে ক্লাসরুমের মতন নর্মাল যে বিয়ের আসরে বসে পড়ে, বিয়ে করতে বসে পড়ে, তাহলে কি হবে? হবে না। সো বাস্তব লাইফে যেমন এটা হবে না, ঠিক একইভাবে একটা সেন্টেন্সে যেখানে যে চেহারা লাগবে সেটা না দিলেও কিন্তু হবে না। ঠিক আছে, ওকে, আমরা চলে আসি আমাদের প্রথম চেহারা। প্রথম চেহারার নাম হচ্ছে সাবজেক্ট চেহারা বা সাবজেক্ট কেস। এখন কথা হলো, সাবজেক্ট চেহারা সাবজেক্ট কেস কারা? এরা হচ্ছে এই পাশে লেখা আছে আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। এগুলো হলো সাবজেক্ট চেহারা। তার মানে আমরা এগুলোকে বলি সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম। নামটা শুনে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট কেস, তার মানে কি? মানে সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবজেক্ট হিসেবে কোথায় বসবে? সাবজেক্ট তো ভাই অন্য কোথাও বসে না। সাবজেক্ট বসে হচ্ছে বাক্যের যেটা মেইন ভার্ব, সেই মেইন ভার্বের আগে বসে। তার মানে আমি যদি বাক্যের একটা মেইন ভার্ব পেয়ে যাই, বাক্যের একটা কি পেয়ে গেলাম? মেইন ভার্ব পেয়ে গেলাম। মেইন ভার্বের আগে শূন্যস্থান, আমাকে বলা হলো এখানে একটা প্রোনাউন বসাও। তাহলে মেইন ভার্বের আগে যদি আমি কোনো প্রোনাউন বসাই তাহলে প্রোনাউনের কোন ফর্মটা বসাবো? এই যে এখানে যাদের লেখা আছে এদের মধ্যে অপশনে যাকে পাবো তাকে বসাবো। আমি কি কথাটা বুঝাইতে পারছি কিনা?
আমি আবারও বলতেছি, আমি একটা সেন্টেন্সের মেন ভার্ব পেয়ে গেলাম, মেন ভার্বের আগের জায়গাটায় শূন্যস্থান, অপশন আমাকে বলে দিল এখানে একটা কি বসবে, এখানে একটা প্রোনাউন বসবে, বলো কোন প্রোনাউনটা বসবে। তখন আমি কি করব, তখন আমি অপশন থেকে সেই প্রোনাউনটাকে চয়েস করব যে প্রোনাউনটা এই চেহারাগুলোর ভিতরে পড়েছে। কারণ এরা কোন চেহারা, এরা হচ্ছে সাবজেক্ট চেহারা। আশা করি আমরা বুঝতে পারছি। এবার একটা কোশ্চেন সলভ করে দেখতে চাই। When he comes back from vacation, Bob and শূন্যস্থান plan to look for another apartment. লক্ষ্য করি আমি যখন হোয়েন দিয়ে শুরু করতেছি এখানে, তাহলে হোয়েন হলো আমাদের ক্লজ মার্কার। তার মানে এইখান থেকে আমাদের কি শুরু হয়ে গেল, এখান থেকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেল যাচ্ছে। এই যে কমা, কমায় এসে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শেষ হওয়ার পরে কি শুরু হয়, প্রিন্সিপাল ক্লজ শুরু হয়। তাহলে বব অ্যান্ড শূন্যস্থান, তাহলে এইখানে এসে লক্ষ্য করি প্ল্যান শব্দের অর্থ পরিকল্পনা করা, এইটা হলো একটা মেইন ভার্ব। তাহলে পরিকল্পনা করা কাজটা কে করে, কে পরিকল্পনা করে, তাহলে সে হবে সাবজেক্ট। আমরা বুঝতেই পারতেছি বব পরিকল্পনা করে, তাহলে বব হলো আমাদের সাবজেক্ট। লক্ষ্য করি এবার এন্ডের আগে কি আছে ভাই, এন্ডের আগে আছে সাবজেক্ট, বব হলো সাবজেক্ট। তাহলে এন্ডের পরে কি হবে, সাবজেক্ট, কারণ মেইন ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে। সঠিক উত্তর হবে সি নাম্বারটা। ওমর ফারুক উত্তর করে ফেলেছে, অশেষ ধন্যবাদ ভাই। ফাহিমা উত্তর করতে পেরেছো, ওকে ঠিক আছে। এফ এ ফাহিমা, ওকে এফ এ ফাহিমা ভাইয়া আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে একটু জানাতে হবে। আসলে ওমর ফারুককে আমি চিনি, কারণ সে আমার অফলাইন স্টুডেন্ট ছিল। হাসিবুলকেও তো আমি চিনি, ওকে হাসিবুল হাসান সাকিব, ঠিক আছে। কিন্তু ফাহিমা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাই ফেলবেন। 2 নম্বরে চলে আসি, বেটি স্টাডিড বিজনেস এন্ড আফটার শি গ্রাজুয়েটেড। লক্ষ্য করি এইখানে ভার্ব হলো ওপেনড। ওপেন মানে কি, ওপেন মানে খোলা, ওপেনড মানে ওপেন করলো, খুললো। কি খুললো, একটা বইয়ের দোকান খুললো। তাহলে ওপেন যদি ভার্ব হয়, তাহলে ভার্বের আগের জায়গাটা কার, ভার্বের আগের জায়গাটা সাবজেক্টের। তাহলে এখানে সাবজেক্ট কে, হার বেস্ট ফ্রেন্ড, হার বেস্ট ফ্রেন্ড হলো সাবজেক্ট। আমরা জানি এন্ডের আগে যদি সাবজেক্ট থাকে এন্ডের পরেও হবে সাবজেক্ট। তাহলে উল্টা ভাবে বললে কি হবে, এন্ডের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এন্ডের আগে কি হবে, সাবজেক্ট। তার মানে এখানে কি হবে, এখানে হবে সাবজেক্ট। আমাদের অপশনে সাবজেক্ট ফর্ম আছে একটা, সঠিক উত্তর তাই ওইটা। আশা করি বুঝতেই পারছি ভাই। আমি নেত্রকোনা থেকে আসা, ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ এফ এ ফাহিমা নেত্রকোনা থেকে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, ওকে। সো আমরা দুটি কোশ্চেন সবাই করে ফেলেছি। এবার চলে আসি আমাদের সাবজেক্ট কেসের দ্বিতীয় রুলটা। দ্বিতীয় রুলটা কি, দ্বিতীয় রুলটা হচ্ছে বি ভার্বের পরে বসে। তার মানে আমরা যদি কোনো একটা বি ভার্ব পেয়ে যাই আর বি ভার্বের পরে একটা শূন্যস্থান পাই আর অপশন বলে দেয় যে এখানে একটা প্রোনাউন বসাও। আমি আবারও বলতেছি, কোশ্চেন আমি কি পেলাম, বি ভার্ব পেলাম আর অপশন বলে দিল এই বি ভার্বের পরে এইখানটাতে কে বসবে, অপশন বলে দিল একটা প্রোনাউন বসবে। সো আমি যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে যাব, তাহলে প্রিপোজিশন সরি বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসাবো, আমি সাবজেক্ট ফর্ম বসাবো। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই বি ভার্বের পরে যদি সাবজেক্ট ফর্ম হয় তাহলে অন্য সকল ভার্বের পরে কোন ফর্ম হয়। মনে রাখতে হবে বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম হয়, অন্য সকল ভার্বের পরে অবজেক্ট ফর্ম হয়। বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম হয়, অন্য সকল ভার্বের পরে অবজেক্ট ফর্ম হয়, বা অন্য কোনোটা হবে, বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট ফর্ম হয়, অন্য ফর্মও হতে পারে, বাট বি ভার্বের পরে কিন্তু সাবজেক্ট ফর্ম হবে। সো এই জায়গাটা কিন্তু একেবারেই ফিক্সড। সো আমরা যদি এখন কোশ্চেনে চলে আসি, লক্ষ্য করি কোশ্চেনটা এখানে লেখালেখি করার পর এখানে এটা একই জায়গায় প্রশ্নগুলো পরে দিছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করি যে এখানে ইট ইজ শূন্যস্থান হুম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন। এখন লক্ষ্য করি এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে ঘটনাটা হচ্ছে একটা বি ভার্ব আছে, বি ভার্বের পরে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, ইট ইজ শূন্যস্থান, আর অপশন বলতেছে বসাও শূন্যস্থানে একটা প্রোনাউন। তার মানে শূন্যস্থানে একটি প্রোনাউন বসাতেই হবে, কারণ অপশন সবগুলোতে প্রোনাউনই দেওয়া আছে। এইবার আমি যেটা দেখলাম বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবশ্যই অবশ্যই কি হবে, সাবজেক্ট ফর্মে হবে। সো অপশনের মধ্যে সাবজেক্ট ফর্ম কোনটা আছে, একটা, তাহলে সঠিক উত্তর হবে ওইটা। 4 নম্বরে চলে আসি, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইট ওয়াজ। এই যে ওয়াজ, ওয়াজ হলো বি ভার্ব, বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম, সাবজেক্ট ফর্ম। সঠিক উত্তর হবে সি আই। এখানে আসলে হু হবে, WHO হু।
আশা করি সবাই বুঝতে পারছি কোশ্চেন পারারই কথা, এগুলো খুবই সহজ কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, না পারার কোনো কারণ নেই। আমরা চলে আসি ক্রিটিক্যাল অ্যান্ড কনফিউজিং কোশ্চেন। এটাই হলো সেই পার্টটা। এটা কোন পার্ট সেটা বলে রাখি। একটা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কোথায় বসে? একটা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম মাত্র দুই জায়গায় বসে। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে মেইন ভার্বের আগে, আর একটা হচ্ছে বি ভার্বের পরে। সাবজেক্ট ফর্ম দুই জায়গায় বসে, একটা হচ্ছে মেইন ভার্বের আগে সাবজেক্ট হিসাবে, আর একটা হচ্ছে বি ভার্বের পরে। এই দুইটা রুল জানার পরেও আমরা অনেক সময় কোশ্চেনের গিট্টুর মধ্যে পড়ে এই রুলটা যে এখানে ব্যবহার হবে এটাই ধরতে পারি না। সো এখন এই দুইটা রুলের মধ্যে যে যে গিট্টু দেওয়ার সুযোগ আছে, আমরা সেই গিট্টুগুলো একটু দেখতে চাই যে গিট্টুগুলো আসলে কোথায় কিভাবে দেওয়া আছে বা দেওয়া যায় এই কোশ্চেনের মধ্যে। সো আমাদের কোশ্চেনে চলে আসি। ড্যাশ স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পার্টি। ড্যাশ স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পার্টি। একটু লক্ষ্য করি, এখানে যদি তাকাই এই শূন্যস্থানটাকে বাদ দিলেও কিন্তু আমার বাক্য হয়ে গেছে। স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পার্টি, বাক্য কিন্তু হয়ে গেছে আমার কিন্তু এখানে আর কোনো কিছু বসানোর দরকার নাই। বাক্য কিন্তু এখানেই শেষ। ছাত্রছাত্রীরা একটা পার্টি করতে যাচ্ছে, আর কিছু দরকার আছে ভাই? দরকার নেই, বাক্য হয়ে গেছে। এরপরেও এখানে বলছে যে একটা প্রোনাউন বসাও। এবার ভালো করে লক্ষ্য করি, যেহেতু স্টুডেন্টস শব্দটা একটা নাউন, সো আমি কিন্তু এখানে বলতে পারতাম মাই স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পার্টি, বাক্য হয়ে যেত। যে আমার ছাত্রছাত্রীরা একটা পার্টি করতে যাচ্ছে, বাক্য হয়ে যেত। আবার যদি আমি মাই না দিয়ে বলতাম হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীরা পার্টি করতে যাচ্ছে, হয়ে যেত। এর মানে এই জায়গাটা স্টুডেন্টস যেহেতু একটা নাউন, সেই কারণে আমি চাইলে এইখানটায় একটা পসেসিভ অ্যাডজেক্টিভ দিতে পারতাম। যদি প্রোনাউন বসাতে চাই তাহলে পসেসিভ বসাইতে পারতাম, কিন্তু অপশন আমাকে বললো আমি তো তোমাকে পসেসিভ বসানোর সুযোগ দেই নাই। তার মানে অপশনগুলোর মধ্যে কিন্তু কোনো অপশনেই পসেসিভ নাই। এবার কথা হলো, যদি পসেসিভ না থাকে তাহলে আর কে হতে পারে? আরো হতে পারে। এখান থেকে যদি আমি ভাবি, একটু মুছে দিলাম এগুলো, এখানে যদি আরো কাউকে ভাবি তাহলে লক্ষ্য করি, যেহেতু আর গোয়িং এই বাক্যের আমাদের মেইন ভার্ব, আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তাহলে সেই মেইন ভার্বের আগে যদি কোনো প্রোনাউন বসাতে হয় আর কোন ফর্ম বসতে পারে? সাবজেক্ট ফর্ম, সেটা উই হতে পারে। এখন সমস্যা হলো আই দিলাম না কেন? যখন এভাবে একটা নাউনেরও আগে একটা সাবজেক্ট ফর্ম বসবে, মনে রাখতে হবে এই নাউনের সাথে এই সাবজেক্ট ফর্মের একটা বিষয় ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে নাম্বার। সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এই একটা নাম্বারের বিষয় কিন্তু অবশ্যই কি করতে হবে? ম্যাচ করতে হবে। ম্যাচ না করলে কিন্তু হবে না। ফলে স্টুডেন্টস যেহেতু এটা বহু বচনের ছিল, আমি কিন্তু এখানে আই দিতে পারতাম না। আমি এই জন্য এখানটায় কি দিয়েছি? উই দিয়েছি। সো ওকে, আমরা যদি 2 নম্বর কোশ্চেনে চলে আসি, 5-এর পরে 7 নম্বর কোশ্চেন, যেটা আসলে 6 হবে, এটা 7 নাম্বার। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একই রকমের কোশ্চেন, একই রুলের কোশ্চেন। আশা করি এটা পেরে যাওয়ার কথা। যে এখানে আসলে গার্লস আর গোয়িং ক্যাম্পিং আছে, সো গার্লস এখানে ছিল। সো গার্লস এর আগে এই জায়গাটায় আমরা কিন্তু একটা সাবজেক্ট ফর্ম বসাবো, এবং সেটা আসলে উই বসাতে পারি। উই গার্লস, আমরা মেয়েরা একটা ক্যাম্পিং করতে যাচ্ছি উইকেন্ডে। সো আমরা সবাই উত্তরটা বুঝতে পারছি আশা করি। যদি কোনো কোশ্চেন না বুঝি বলতে হবে, কারণ এখানে তো আসলে এরকম মানে ধরা বাঁধা কোনো বিষয় নাই যে আমাকে এতক্ষণের ভিতরে শেষ করতে হবে। কোনো কোশ্চেন না বুঝলে আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার চেষ্টা করব ভাই, কিন্তু আমাকে জানাতে হবে। ঠিক আছে, ওকে, আমরা চলে আসি পরে। এরপরে চলে আসি দ্বিতীয় ফর্মটার নাম হচ্ছে অবজেক্ট ফর্ম বা অবজেক্ট কেস। হ্যাঁ, 6 মিসিং না ভাই, 6 মিসিং না। আসলে যদি একই রুলের কোশ্চেন একসাথে রাখা হয়েছে, 6টা আসলে এখান থেকে বাদ পড়ে গেছে। যারা অফলাইনে ক্লাস করে গেছো তোমরাও জানো এখানে 6টা আগে থেকে বাদ ছিল। এটা বিষয়টা এরকমই না যে আসলে এইখানটায় 6 নাম্বার কোশ্চেনটা বাদ দেওয়া হয়েছে। ওমর ফারুক, তো অফলাইনে ক্লাস যারা করেছো মনে করে দেখো, তখনও কিন্তু 6 নাম্বারটা মিসিং এ ছিল। তো দেখো, এটা টাইপিং এর সময় আমারই মিস্টেক হয়েছে, দুঃখিত ভাই। আচ্ছা, আজ কেন হলো না? হাসিবুল হোসেন শান্ত ভাই, হাসিবুল হাসান সাকিব, আজ হলো না এই কারণে মেইন ভার্বের আগে তো প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে না। এখানে মেইন ভার্বটা কি ছিল? দেখো আমি আগের কোশ্চেনে যাই। এখানে মেইন ভার্বটা ছিল হচ্ছে আর গোয়িং, এখানে মেইন ভার্বটা ছিল আর গোয়িং। তাহলে এই ভার্বের আগে যেহেতু শূন্যস্থান, তুমি এখানে কোনোভাবেই অবজেক্ট ফর্ম বসাইতে পারো না। আজ হলো একটা অবজেক্ট ফর্ম। ঠিক আছে, ওকে। হি ভাই ছিল না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ছিল না, হি লিখছো কেন? হ্যাঁ লেখা দরকার ছিল। ঠিক আছে, ওকে। এবার চলে পরে অবজেক্ট ফর্ম কোথায় বসে। তো অবজেক্ট নামটা শুনে বোঝা যাচ্ছে যে অবজেক্ট যেহেতু, তাহলে অবজেক্ট হিসেবে বসবে। তাহলে অবজেক্ট কোথায় বসবে? অবজেক্ট অবশ্যই
বাক্যের মেন ভার্বের পরে বসবে। সো আমরা সেটাই লিখছি যে অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসে, অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসে। কে বসে? অবজেক্ট হিসেবে ভার্বের পরে বসে হচ্ছে অবজেক্ট ফর্ম। এই যে প্রোনাউনের অবজেক্ট ফর্মগুলো দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো এইখানে হলুদ হলুদ, লাল লাল কেন এমন রং করা আছে? হলুদ হলুদ, লাল লাল রং করার মানে হচ্ছে, আমরা অনেকে বুঝতে পারছি যে এই ইউ কিন্তু সাবজেক্ট ফর্মেও ইউ ছিল, অবজেক্ট ফর্মেও ইউ আছে, সাবজেক্ট ফর্মেও ইউ ছিল, অবজেক্ট ফর্মেও ইউ আছে। তার মানে আমি সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও ইউ ব্যবহার করতে পারি। তার মানে একটা প্রশ্নে আমি ইউ দেখে আমি কিন্তু বলতে পারবো না যে এই ইউটা আসলে সাবজেক্ট নাকি অবজেক্ট, কারণ সাবজেক্ট চেহারাও ইউ, অবজেক্ট চেহারাও কিন্তু ইউ। লক্ষ্য করি, আমি যদি কোনো জায়গায় একটা সেন্টেন্সে মি লেখা দেখি, কোশ্চেনে মি লেখা আছে, তাহলে আমি কিন্তু বুঝে ফেলবো যে ভাই এটা হলো একটা অবজেক্ট ফর্ম। যদি আমি দেখি আস লেখা আছে, আমি কিন্তু বুঝে ফেলবো এটা অবজেক্ট ফর্ম। কিন্তু যদি আমি ইউ লেখা দেখি, তাহলে কি বুঝতে পারবো এটা কোন ফর্ম? না, বুঝতে পারবো না। আমাকে দেখতে হবে এই ইউটা কোথায় বসে আছে। সে কি সাবজেক্টের জায়গায় বসে আছে নাকি সে অবজেক্টের জায়গায় বসে আছে? যদি সে সাবজেক্টের জায়গায় বসে থাকে তাহলে সে কি হবে? ইউটা সাবজেক্ট ফর্ম হবে। আর যদি সে অবজেক্টের জায়গায় বসে থাকে তাহলে সে কিন্তু অবজেক্ট ফর্ম হবে। সো এই ইউটা, এই ইট, ইউ এবং ইট, এই দুইটা জিনিস প্রশ্নকর্তারা হাতিয়ার হিসেবে ইউজ করে। এখন আমি যদি এভাবে একটা বাক্য পাই, ইউ অ্যান্ড শূন্যস্থান, আমরা জানি অ্যান্ডের আগে যা, অ্যান্ডের পরেও কিন্তু তাই হবে। এখন এই ইউকে অনেকেই সাবজেক্ট মনে করে অ্যান্ডের পরে একটা সাবজেক্ট ফর্ম লিখে দিতে পারে, কিন্তু আমরা কিন্তু এই কাজটা করব না। আমরা কি করব? আমরা এই বাক্যটায় এই ইউ কোথায় বসে আছে সেটা দেখব, দেখে বের করব যে এই ইউটা আসলে সাবজেক্ট নাকি সে আসলে অবজেক্ট। যদি সে সাবজেক্ট হয় তাহলে এখানে সাবজেক্ট ফর্ম দিব, যদি এই ইউ অবজেক্ট হয় তাহলে এখানে অবজেক্ট ফর্ম দিব। আশা করি বুঝতেই পারছি এই ইউ এবং ইটের কাহিনী কেন রং করা হয়েছে হলুদ এবং লালে। এবার চলে আসি পরে। লেট একটা ভার্ব, আমরা জানি না, অনেকেই জানি না লেট একটা ভার্ব। জিরান্ড ভার্বের আইএনজি ফর্ম, তার মানে সে তো ভার্বই। যদিও সে নাউনের কাজ করতে পারে তবুও তো সে ভার্ব। তাহলে জিরান্ড, তারপরে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এও তো ভার্ব। তাহলে হিসাব করে দেখি, লেট যেহেতু ভার্ব তাহলে লেটের পরে কি হবে? ভার্বের পরে কিন্তু অবজেক্ট ফর্ম হবে। জিরান্ড যেহেতু ভার্ব, আইএনজি ফর্ম, তবে ভার্ব, তাহলে এর পরে কি হবে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম হবে। ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেহেতু ভার্ব তাহলে এই যে ভার্ব, তাহলে ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম হবে? অবজেক্ট ফর্ম হবে। ফলে এই রুলটাই হলো আমাদের প্রথম রুল। অবজেক্ট হিসাবে বাক্যে যেটা মেন ভার্ব, সেই ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারে। আবার লেটের পরে জিরান্ড মানে ভার্বের আইএনজির পরে, অথবা ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মের পরে ভার্বের কোন প্রোনাউনের কোন ফর্ম বসতে পারে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারে। ওকে, এবার চলে আসি এই রুলের কোশ্চেনে। লেট ইউ অ্যান্ড শূন্যস্থান, একটু আগে যে কথাটা বলেছিলাম, ইউ অ্যান্ডের আগে কি আছে? ইউ। তাহলে ইউটা যে ফর্ম, অ্যান্ডের পরেও কিন্তু সেই ফর্মটাই হবে। ইউ যদি হয় সাবজেক্ট ফর্ম, অ্যান্ডের পরেও হবে কি ফর্ম? সাবজেক্ট ফর্ম। ইউ যদি হয় অবজেক্ট ফর্ম, তাহলে অ্যান্ডের পরেও কি হবে? অবজেক্ট ফর্ম। এটা ভেরি ইজি একটা বিষয়। এখানে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হলো এই ইউটা সাবজেক্ট না অবজেক্ট দেখার জন্য লেটটা এখানে আছে। তাহলে আমরা তো একটু আগেই শিখে এসেছি যে লেটের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? লেটের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। তাহলে এই ইউটা কি? এই ইউটা অবজেক্ট ফর্ম। তাহলে এন্ডের আগে আছে কি? অবজেক্ট ফর্ম। এন্ডের পরে হবে কি? তাহলে অবজেক্ট ফর্ম। তাহলে সঠিক উত্তরটা কত নাম্বার হবে? বি নাম্বারটা। আশা করি অনেকে উত্তর করে ফেলেছে, দেখতে পাচ্ছি ওমর ফারুক উত্তর করেছে, এফ এ ফাহিমা উত্তর করতে পেরেছে। ওকে, ঠিক আছে। এবার চলে আসি পরেরটা। হি অলওয়েজ হেল্পস মাই ওয়াইফ। লক্ষ্য করি, হেল্প যেহেতু এই বাক্যের আমাদের মেন ভার্ব, তাহলে মেন ভার্বের পরে মাই ওয়াইফ, হেল্পস মাই ওয়াইফ। এই মাই ওয়াইফ কিন্তু কি? মাই ওয়াইফ কিন্তু আমাদের অবজেক্ট, হেল্প ভার্বের অবজেক্ট। তাহলে এন্ডের আগে কি আছে? এন্ডের আগে আছে অবজেক্ট। তাহলে এন্ডের পরে কি হবে? এন্ডের পরেও হবে অবজেক্ট। অপশনগুলোর ভিতরে অবজেক্ট আছে কোথায়? একটাই। সঠিক উত্তর ওইটাই। আশা করি সবাই বুঝতে পারছি। এফ এ ফাহিমা 2 নম্বরের উত্তরটি করতে পেরেছেন, অশেষ ধন্যবাদ। আসলে সবাইকে উত্তর করতে বলতেছি না, কারণ এখন তো আমি শিখাচ্ছি। আগামীকাল বিকাল 3টায়, শুক্রবার বিকাল 3টায়, আগামীকাল শুক্রবার বিকাল 3টায় যে ক্লাসটি হবে, সেখানে আমরা দেখতে চাই যে আমার পেইড ব্যাচে যারা আছি, আমরা কি প্রোনাউন
ভালো উত্তর করতে পারি, নাকি যারা বাইরে থেকে আসলো তারা উত্তর করতে পারে? কে করতে পারে? সম্ভবত আজকে আমাদের এই আজকের ক্লাসে আলাউদ্দিন দেখছে না, দেখলে সে উত্তর করার চেষ্টা করত। তবে আগামীকাল সকাল 11টায় আমরা কিন্তু প্রোনাউনের দ্বিতীয় অংশের ক্লাস করব, এবং বিকাল 3টায় আমরা সকল প্রোনাউনের কোশ্চেন সলভ করবো। সো এই দুইটা ক্লাস অবশ্যই আমাদের দেখতে হবে, তাহলে প্রোনাউনটি আসলে সমাপ্ত হবে বলে আমরা বলতে পারি। ঠিক আছে, ওকে, চলে আসতে পারি পরে, আমাদের পরের কোশ্চেনে চলে আসতে, পরের রুলে চলে আসি। পরেরটা হলো প্রিপজিশনের পরে বসে। সো এটা খুবই সহজ রুল। আমি একটা প্রিপজিশন পেলাম, ইন, টু, অন, অফ, কিছু একটা প্রিপজিশন পেলাম, প্রিপজিশনের পরে শূন্য স্থান পেলাম। অপশন বলতেছে যে এখানে একটি প্রোনাউন হবে, বলো প্রিপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হবে। তখন আমি বলবো প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবশ্যই অবজেক্ট ফর্মে হবে। আমি আবারও বলতেছি, প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবশ্যই অবশ্যই কোন ফর্মে হবে? অবজেক্ট ফর্মে হবে। এখন চলে আসি আমাদের কোশ্চেনে। কোশ্চেনটা কেমন হয় দেখি। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে দ্য কেক ইজ ফ্রম জেন অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর ফ্রম ল্যারি। তাহলে দ্য কেক ইজ ফ্রম জেন অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর ফ্রম ল্যারি। লক্ষ্য করি এখানে একটা ফ্রম পাওয়া গেছে, তাহলে ফ্রম হলো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে ল্যারি। আমি তো আগেই বলেছিলাম নাউন কিন্তু তার চেহারা চেঞ্জ করে না, অর্থাৎ সে যেখানেই বসুক না কোনো একই রকম চেহারা নিয়ে বসে থাকবে। তাহলে এখানে ল্যারি বসে আছে দেখে আমি কি বুঝতে পারছি এটা সাবজেক্ট নাকি অবজেক্ট? বুঝতে পারতেছি না। তাহলে আমি কিভাবে বুঝবো? যেহেতু প্রিপজিশনের পরে ল্যারি বসেছে, প্রিপজিশনের পরে ল্যারি কিন্তু তাহলে অবশ্যই অবজেক্ট হয়েছে, কারণ প্রিপজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। এন্ডের আগে কে আছে? অবজেক্ট, তাহলে এন্ডের পরে কি হবে? অবজেক্ট। আমরা এখানে উত্তর করতে পারি একটা অবজেক্ট ফর্ম। অপশনে তাকাই, অবজেক্ট ফর্ম একটাই আছে, সেটা হলো আস। তাহলে সঠিক উত্তর হবে 1 নাম্বারটা। ওকে, ওমর ফারুক উত্তর করে, অনেকে উত্তর করেছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। নাজিয়া, আমিন, অনিয়া, অনেকে উত্তর করতেছো, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। উত্তর করলে তো খুবই ভালো। 4 নম্বরে চলে আসি। জাস্ট ইউ, জাস্ট বিটুইন ইউ অ্যান্ড শূন্যস্থান, দিস ইজ নট শূন্য। দেখো একটু লক্ষ্য করে এইখানটা কি ঘটনা ঘটেছে, আমি যদি একটুখানি তোমাদের দেখাই এই জায়গাটায়। এইখানে বিটুইন কিন্তু একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে ইউ, প্রিপজিশনের পরে ইউ, তাহলে ইউটা কি সাবজেক্ট না অবজেক্ট? সোজা কথা, ইউটা হলো অবজেক্ট, কারণ প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। তাহলে বিটুইন একটা প্রিপজিশন, তাহলে এরপরে ইউটা কি হবে? অবজেক্ট। ওকে, এবার তাহলে এন্ডের আগে যদি অবজেক্ট থাকে তাহলে এন্ডের পরে কি হবে? অবজেক্ট। তাহলে এইখানটায় কোন ফর্ম হবে? অবজেক্ট ফর্ম হবে। অপশনে অবজেক্ট ফর্ম একটাই আছে, সেটা হলো মি। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। ওকে, এই তো সাকিব বুঝতে পারছো, ধন্যবাদ ভাই সাকিবের বুঝতে পারার কারণে। এবার চলে আসি 3 নাম্বার রুল, যে রুলটা আসলে এই অবজেক্ট কেসের একটা ব্যতিক্রম রুল, একটু এক্সেপশনাল রুল সেটা। তো আমরা চলে আসি এখানটায়। এইটা কি রুল দেখি। প্রথমত এখানে বাটের কথা বলা আছে। আমি যদি জিজ্ঞাসা করি যে বাটের আসলে অর্থ কি, আমার মনে হয় সবাই উত্তর দিবে যে বাটের অর্থ হলো কিন্তু। বাটের অর্থ হলো কিন্তু। হ্যাঁ, কথা সত্য, বাট কিন্তু অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাট কিন্তু অর্থে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে এখন বাটের আর কি কোনো অর্থ নাই? হ্যাঁ, আমরা এখন সেটাই দেখব যে বাটের কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হলো ছাড়া অথবা ব্যতীত। তাহলে বাটের অর্থ যদি কিন্তু হয়, বাটের অর্থ যদি কিন্তু হয় তখন বাট হবে একটা কনজাংশন। তার মানে আমি যদি কখনো বাংলা করে দেখি যে বাটের অর্থ এই বাক্যটাই কিন্তু, তাহলে বাট হবে একটা কনজাংশন, আর তখন বাটের পরে হবে কোন ফর্ম? সাবজেক্ট ফর্ম। তার মানে সহজ করে বললে বাটের অর্থ কিন্তু হলে বাটের পরে সাবজেক্ট ফর্ম। আবার লক্ষ্য করি, বাটের অর্থ যদি ছাড়া বা ব্যতীত বা এক্সেপ্ট হয়, বাটের অর্থ যদি ছাড়া বা ব্যতীত বা এক্সেপ্ট হয়, তাহলে বাটের পরে কিন্তু অবজেক্ট ফর্ম হবে, কারণ তখন বাট কিন্তু একটা প্রিপজিশন হয়ে যায়। তখন বাট কি হয়ে যায়? তখন বাট একটা প্রিপজিশন হয়ে যায়। আমি আবারও বলতেছি, বাটের অর্থ যদি কিন্তু হয় তাহলে বাট একটা কনজাংশন, তখন বাটের পরে হয় সাবজেক্ট ফর্ম। আর বাটের অর্থ যদি ছাড়া বা ব্যতীত বা এক্সেপ্ট হয় তখন বাট হয়ে যায় একটা কি? প্রিপজিশন। বাট তখন কি হয়ে যায়? প্রিপজিশন হয়ে যায়। তখন বাটের পরে কোন ফর্ম হয়? বাটের পরে অবজেক্ট ফর্ম হয়। এখানে একটা ছোট্ট কথা আছে, ছোট্ট কথাটা হলো শুধুমাত্র নান বাটের পরে সাবজেক্ট ফর্ম হয়। নান বাটের পরে সাবজেক্ট ফর্ম হয়। নান বাটের পরে কোন ফর্ম হয়?
নান বাটের পরে সাবজেক্ট ফর্ম হয়। আমি আবারও বলতেছি যে বাটের অর্থ যখন কিন্তু, তখন বাট একটা কনজাংশন, বাটের পরে হয় সাবজেক্ট ফর্ম। বাট যখন ছাড়া বা ব্যতীত, তখন বাট একটা প্রিপজিশন, আর তখন বাটের পরে হয় হচ্ছে অবজেক্ট ফর্ম। শুধুমাত্র নান বাটের পরে সাবজেক্ট ফর্ম বসে। নান বাট না হয়ে যদি হয় নো ওয়ান বাট, এভরি ওয়ান বাট, সাম ওয়ান বাট, তাহলে কিন্তু হবে কোন ফর্ম? অবজেক্ট ফর্ম। কিন্তু যদি নান বাট হয় তাহলে কোন ফর্ম হবে? সাবজেক্ট ফর্ম। আশা করি রুলটা সবাই বুঝতে পারছে। নান বাট এরপরে কি ফর্ম? সাবজেক্ট ফর্ম। নো ওয়ান বাট অবজেক্ট ফর্ম, এভরিওয়ান বাট অবজেক্ট ফর্ম, সামওয়ান বাট অবজেক্ট ফর্ম, নান বাট সাবজেক্ট ফর্ম, নো ওয়ান বাট অবজেক্ট ফর্ম, এভরিওয়ান বাট অবজেক্ট ফর্ম, সবার সাথে অবজেক্ট ফর্ম, নান বাট সাবজেক্ট ফর্ম। আশা করি আমরা মনে রাখতে পারবো। এবার চলে আসে আমাদের কোশ্চেনে, হি টুক এভরিথিং বাট শূন্যস্থান। আমরা প্রথমে যে কাজটা করব, এই বাটটাকে আমরা কিন্তু ধরে বাংলা করব। বাটের অর্থটা কিন্তু ধরে বাংলা করব। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কিন্তু ধরে কেন বাংলা করব? এর মূল কারণটা হচ্ছে বাটের এই কিন্তু অর্থটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত। তাহলে আমি যদি সাধারণভাবে চিন্তা করি, বেশিরভাগ বাক্যেই কিন্তু বাটের অর্থটা কিন্তু হওয়ারই কথা। তাই আমরা কিন্তু ধরে বাংলা করলাম, এবং বাংলা করে যদি দেখি তাহলে আমরা কিন্তু ধরলে এখানে কিন্তু আই হবে, আর আয়ের বাংলা কিন্তু আমি। এখন আমরা বাংলা করে দেখব যে আসলে এই বাক্যটি কিন্তু অর্থ দিয়ে বাক্যটি আসলে অর্থপূর্ণ একটা কথা বলে কিনা, মনের ভাবটা প্রকাশ করে কিনা। সো হি টুক এভরিথিং, সে সবকিছু নিল কিন্তু আমি, অথবা সে সবকিছু নিল আমি কিন্তু। তারপর আমি দুইভাবে বাংলা করলাম, কিন্তু আমি কিন্তু, কিন্তু আমি কিন্তু। সে সবকিছু নিল কিন্তু আমি, সে সবকিছু নিল আমি কিন্তু। কোনোটাই বাংলা ঠিক মতন দিচ্ছে না। এবার আমি যদি বাটের অর্থটা ছাড়া ধরি, বাটের অর্থটা কি ধরলাম? ছাড়া। তাহলে মি হবে, কারণ ছাড়া ধরলে বাটের পর অবজেক্ট ফর্ম হবে, আর মি এর বাংলা হচ্ছে আমাকে। মি এর বাংলা কি? আমাকে। এখন চলে আসি, হি টুক এভরিথিং, সে সবকিছু নিল ছাড়া আমাকে, সে সবকিছু নিল আমাকে ছাড়া। আগের মতোই কিন্তু, আগে কি করছিলাম? কিন্তু আমি কিন্তু। এবার করলাম ছাড়া আমাকে ছাড়া। হ্যাঁ, এইবার মিলছে কিন্তু, আমাকে ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে এই বাক্যটিতে বাটের অর্থ হলো ছাড়া। তাহলে বাটের পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্ট ফর্ম বসবে। আমরা উত্তর কিন্তু এটা দিচ্ছি। এটা তো মুখস্থ, নান বাটের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম বসে। এটাও তো মুখস্থ, নান বাট ছাড়া নো ওয়ান বাট, সাম ওয়ান বাট, এভরি ওয়ান বাট, সবার পরে অবজেক্ট ফর্ম বসে, শুধুমাত্র নান বাটের পরে সাবজেক্ট ফর্ম বসে। আশা করি আমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আমরা চলে আসি এরপরে অবজেক্টিভ কেসের ক্রিটিক্যাল এন্ড কনফিউজিং কোশ্চেন। ক্রিটিক্যাল এন্ড কনফিউজিং কোশ্চেন মিনস, আমি আবারও স্মরণ করাই দিই আসলে এই পার্টটা কি। আমি কিন্তু প্রতিটা রুলের কঠিন বা জটিল বা গিট্টু মারা অংশগুলোকে আলাদা করেছি। তাহলে অবজেক্ট ফর্ম বসার প্রথম রুলটা ছিল অবজেক্ট হিসেবে বসে মেন ভার্বের পরে, লেটের পরে, জিরান্ডের পরে, ইনফিনিটিভের পরে। দ্বিতীয় রুলটা ছিল প্রিপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। সো এটা আমরা শিখে ফেলেছিলাম। 3 নম্বর শিখলাম বাটের একটা নিয়ম, যে বাটের অর্থ যখন কিন্তু হবে তখন এরপরে সাবজেক্ট ফর্ম, তবে বাটের অর্থ যদি ছাড়া বা ব্যতীত হয় তখন এরপরে কিন্তু অবজেক্ট ফর্ম। এই 3টা নিয়ম শিখে ফেলেছি। এরপরেও এমন কিছু কোশ্চেন এসে পড়ে যেটা নিয়মে পড়েছে বাট আমি ধরতে পারছি না। এইগুলোকে আমরা আসলে এই ক্রিটিক্যাল এবং কনফিউজিং এর মধ্যে আলাদা করে রেখেছি। যদি এই কোশ্চেনগুলো বুঝতে পারি তাহলে এই রুল দিয়ে কোনো গিট্টু মেরে পরীক্ষার হলে আর আমাদেরকে বিপদে ফেলা সম্ভব হবে না। সো এখন চলে আসি এই কোশ্চেনটা কোনটা। কোশ্চেন লক্ষ্য করি, মিস্টার ব্রাউন উইল হায়ার এ নিউ এমপ্লয়ি আইদার রশিদ অর শূন্যস্থান। মিস্টার ব্রাউন উইল হায়ার এ নিউ এমপ্লয়ি আইদার রশিদ অর শূন্যস্থান। লক্ষ্য করি এখানে কি ঘটনা দাঁড়ালো, এখানে অরের পরে শূন্যস্থান আছে। তো আমরা জানি অ্যান্ড অর বাট এর আগে যা হবে অ্যান্ড অর বাটের পরেও তাই হবে। এখন রশিদ যেহেতু নাউন, তাই রশিদকে দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম, কোন চেহারায় আছে। কারণ নাউন তো এইরকমই ভাই, চেহারা তো চেঞ্জ করে না, ঠিক না? তাহলে এখন আমরা যদি বের করতে পারি রহিম আসলে কোন চেহারায় আছে, সাবজেক্ট চেহারা নাকি অবজেক্ট চেহারা, শুধুমাত্র তাহলেই আমরা বলতে পারবো অরের পরে কোন চেহারা হবে।
আশা করি বুঝতেই পারতেছি। এইবার চলে আসি রোহিত তাহলে কোন চেহারা? আয়দারের পরে রশিদ বসেছে। আমরা কি এমন কোনো নিয়ম এখন পর্যন্ত শিখেছি যে আয়দারের পরে অমুক ফর্ম, আয়দারের পরে তমুক ফর্ম? আমরা কিন্তু এগুলো শিখি নাই। তার মানে এখানে আসলে কোনো রুল নাই। তাহলে রুলটা আছে কোথায়? আমরা যে 3টা রুল শিখেছি এটা 3টা রুলের মধ্যেই পড়েছে, তবে একটু ঘুরাই ফিরাই পড়ছে আর কি। সেই কারণেই কিন্তু এইটাকে আমরা ক্রিটিক্যাল এবং কনফিউজিং এর মধ্যে রেখেছি। এখন চলে আসি কোশ্চেনটা, লক্ষ্য করে এখানটা কি হবে। মিস্টার ব্রাউন উইল হায়ার, এই যে হায়ার মানে হচ্ছে ভাড়া করা, হায়ার মানে হচ্ছে ভাড়া করা। তাহলে মিস্টার ব্রাউন কি করবে? ভাড়া করবে। কাকে ভাড়া করবে? উত্তর হচ্ছে একজন নতুন এমপ্লয়ি, একজন নতুন কর্মচারীকে ভাড়া করবে। মিস্টার ব্রাউন উইল হায়ার, মিস্টার ব্রাউন ভাড়া করবে। কাকে ভাড়া করবে? উত্তর হচ্ছে একজন নতুন কর্মচারীকে ভাড়া করবে। তার মানে এ নিউ এমপ্লয়ি হলো হায়ার ভার্বের অবজেক্ট। যেহেতু হায়ার আমাদের এখানকার মেইন ভার্ব, তাহলে এ নিউ এমপ্লয়ি হলো অবজেক্ট। আশা করি ক্লিয়ার। এইবার লক্ষ্য করি এ নিউ এমপ্লয়ি, একজন নতুন এমপ্লয়ি, এটা কে হবে? এটা হবে হয় রশিদ, না হয় আরেকজন, তাই না? তাহলে এ নিউ এমপ্লয়িটা কে হবে? হয় রশিদ হবে, না হয় এখানে যে বসবে সে হবে। ভেরি ইজিলি বোঝা যাচ্ছে যে এ নিউ এমপ্লয়িকেই কিন্তু পরিচয় দিচ্ছে। এ নিউ এমপ্লয়ি, একজন নতুন কর্মচারী, হয় সেটা রশিদ, না হয় সেটা শূন্যস্থান। ভেরি ইজি বোঝা গেল, অবজেক্টকে আমরা পরিচয় দিচ্ছি, হয় সেটা রশিদ, না হয় সেটা শূন্যস্থান। তার মানে এই রশিদ কিন্তু অবজেক্টের পরিচয় দিচ্ছে। এটা খুবই একটা বেসিক বিষয় যে আমি যদি অবজেক্টের পরিচয় দেই, আমি কি সেখানে সাবজেক্ট লিখলে হবে? অবজেক্টের পরিচয় দিলে আমাকে অবজেক্টই লিখতে হবে। তাহলে এই রশিদও কিন্তু একটা অবজেক্ট। তাহলে অরের আগে কি আছে? অবজেক্ট। অরের পরে কি হবে? অবজেক্ট। সঠিক উত্তর কত নাম্বার? বি নাম্বার। একটু সবাইকে বলতে হবে, কারণ এই কোশ্চেনের উত্তর অনেকেই উল্টা পাল্টা লিখেছিলাম। একটু বলে ফেলি কোশ্চেনের ব্যাখ্যাটি বুঝতে পারছি কিনা, কিভাবে উত্তরটি আসলো। আসলে আমরা এখান থেকে যখন দেখা শুরু করলাম এইখানে প্রোনাউন হবে, আসলে এখানে প্রোনাউনের কোনটা হতে পারে এইটা কিন্তু আসলে আমাদের কোথাও ক্লিয়ারলি বলা নেই, কোনো রুল শিখি নাই। কিন্তু আমরা জানি যে অরের পরে প্রোনাউনের কোন ফর্ম? অরের আগে আছে যেই ফর্ম। এখন অরের আগে আবার দেওয়া আছে নাউন। নাউনে তো চেহারা দেখে ফর্ম চেনা যাবে না, তাহলে বুঝতে হবে এই রশিদটা আসলে কি। এইটা বোঝার জন্য আমরা ভার্বের কাছে এসেছিলাম এবং তখন দেখেছিলাম যে হায়ার যেহেতু মেইন ভার্ব, তাহলে এই ভার্বের পরের অংশটা এ নিউ এমপ্লয়ি, এটা একটা অবজেক্ট। তাহলে এ নিউ এমপ্লয়িটা কে হবে? হয় সেটা রশিদ হবে, না হয় সেটা শূন্যস্থানে বসবে। বোঝাই গেল একটা অবজেক্টের পরিচয় দিতে আমরা কিন্তু অবজেক্ট ফর্মই ব্যবহার করি। সো ফাহিমা, আশা করি বুঝতেই পারছি। আমি কিন্তু আরো একবার অলরেডি বলে ফেলেছি। এফ এ ফাহিমা আরেকবার বলতে বলছেন, তার আগে আমি বলে ফেলেছি আরো একবার। সো আশা করি ক্লিয়ার। এবার 9 নম্বর কোশ্চেনে চলে আসি। দ্য এক্সপেরিমেন্ট প্রুভড টু মাই ল্যাব পার্টনার। এক্সপেরিমেন্টটা আমার ল্যাব পার্টনারের কাছে প্রুভ করেছিল। লক্ষ্য করি টু হলো একটা প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে আমাদের এইখানে যে অংশটা আছে, প্রিপজিশনের পরে আমাদের এইখানে যে অংশটা আছে এটা কিন্তু অবজেক্ট, কারণ প্রিপজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। তাহলে আমরা বলতে পারি এন্ড এর আগে কি আছে? অবজেক্ট। তাহলে এন্ড এর আগে যদি অবজেক্ট থাকে তাহলে এন্ড এর পরে কি হবে? অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা অবজেক্ট ফর্ম বসাবো। অপশন থেকে অবজেক্ট ফর্ম বসাই দিলাম, সেটা হচ্ছে মি। আচ্ছা, যারা আরেকবার বলতে বলেন, লিমন আহমেদ ভাই এটা লাইভে যেতে চলতেছে, আমরা কিন্তু লাইভের নিচে যে এটা একটু পিছাই দিলে আরো একবার শুনতেই পারি। তো এটার জন্য আরো একবার 2বার করে 3বার করে বলে লাইভটাকে দীর্ঘ করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। কিন্তু লাইভ ক্লাস এটা তো আসলে ওই অফলাইন ক্লাস না। তার মানে এখানে কিন্তু আমরা চাইলে নিচে যেখানে আমাদের প্রোগ্রেস বার থেকে কতটুকু লাইভ যাচ্ছে ওইখান থেকে টেনে একটু ব্যাকে দিলেই আমরা কিন্তু ব্যাকের অংশগুলো দেখতে পাই। তো সেখান থেকে দেখে নিলেই কিন্তু হয়। লিমন ভাই একটু কষ্ট করি, তাই না? ওকে, ঠিক আছে। আমরা চলে আসতে চাই এর পরের অংশ। পরের ফর্মটার নাম হচ্ছে পসেসিভ ফর্ম বা পসেসিভ কেস। তো তার ভিতরে আমরা প্রথমে শিখবো সিঙ্গেল পসেসিভ, বা তাকে আমরা বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখনকার ফর্মটার নাম হচ্ছে পসেসিভ ফর্ম বা পসেসিভ কেস। তাকে আমরা বলবো সিঙ্গেল পসেসিভ, আমরা তাকে বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভও। অর্থাৎ যার নাম সিঙ্গেল পসেসিভ তারই নাম কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। যার নাম সিঙ্গেল পসেসিভ তারই নাম কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন চলে আসি এই সিঙ্গেল পসেসিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ কারা। তো আমরা যদি এখান থেকে একটু দেখি, সিঙ্গেল পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। এই হারটা আবার রং করা। কেন রং করা?
আশা করি সবাই বুঝতে পারছি। অবজেক্ট ফর্মও ছিল হার, আবার দেখতে পেলাম সিঙ্গেল পসেসিভ ফর্মও কিন্তু হার। সিঙ্গেল পসেসিভকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হারটা হচ্ছে অবজেক্ট ফর্মও যেমন, এই সিঙ্গেল পসেসিভ ফর্মও কিন্তু তেমনই একই রকমের। সো আমরা জানতে চাই প্রোনাউনের এই ফর্মগুলো আসলে কোথায় বসে, মাই কোথায় বসে, আওয়ার কোথায় বসে, ইয়োর কোথায় বসে, এই ফর্মগুলো কোথায় বসে। আমরা এদেরকে বলতেছি সিঙ্গেল পসেসিভ। আবার সিঙ্গেল পসেসিভকে আমরা কিন্তু বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে বোঝাই যাচ্ছে যে এরা অ্যাডজেক্টিভের মতো হয়ে নাউনের আগে বসে। সো আমরা দেখি রুলটা। মালিকানা অথবা সম্পর্ক প্রকাশে, সম্পর্ক আমরা জানি ইংরেজি হলো রিলেশন, অর্থাৎ কোনো একটা সম্পর্ক আছে, তাহলে মালিকানা অথবা সম্পর্ক প্রকাশে নাউনের পূর্বে বসে। এইটাই হলো গুরুত্বপূর্ণ কথা, নাউনের পূর্বে বসে। অর্থাৎ কোনো একটা শূন্যস্থানে আমি যদি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার এগুলো বসাতে চাই কোনো একটা শূন্যস্থানে, তাহলে অবশ্যই শূন্যস্থানের পরে আমার অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে হবে। কারণ আমরা যদি এখানে সিঙ্গেল পসেসিভ বসাতে চাই, এটা কোথায় বসে? নাউনের পূর্বে বসে। লক্ষ্য করি, আমি যদি কখনো একটা শূন্যস্থানের পরে একটা নাউন পাই পেন, তখন আমরা বলতে পারি এখানে হতে পারে মাই পেন, হতে পারে ইয়োর পেন, হতে পারে হিজ পেন। যদি আমি এখানে নাউনটা না পাই, তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার সিঙ্গেল পসেসিভ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। আশা করি এটা বুঝে ফেলার কথা। তার মানে এটা গুরুত্বপূর্ণ কথা, বিষয় হলো এটা। এরপরে কথা হলো, যেহেতু আইএনজি, ভার্বের আইএনজি, আমরা জানি সবাই যে ভার্বের আইএনজি নাউনের কাজ করে, তাকে আমরা কিন্তু জিরান্ড বলি। এভাবে ভার্বের আইএনজি যেহেতু নাউনেরই কাজ করে, তাহলে যদি শূন্যস্থানের পরে একটা ভার্বের আইএনজি দেখা যায়, তাহলে আমরা এইখানটায় সিঙ্গেল পসেসিভ বসাইতে পারি। তার মানে আইএনজির পূর্বে আমি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার বসাইতেই পারি, নাউনের পূর্বে বসাইতেই পারি। এইভাবে 1 নম্বর রুলটা শেখা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছি। মালিকানা বোঝাতে অথবা কোনো একটা রিলেশন বোঝাতে, যেমন আমি শূন্যস্থানে পরে পেলাম হচ্ছে হলো ফাদার, তাহলে এখন এই ফাদার একটা নাউন, আমি যখন এখানে লিখি মাই ফাদার, তখন বোঝা গেল যে এই দুইটার ভিতরে একটা কি আছে? রিলেশন আছে। কেমন রিলেশন? পিতা পুত্রের রিলেশন। সো মাই ফাদার, ঠিক আছে, ওকে। সিঙ্গেল পসেসিভে নাউন বা নাউন ফ্রেজ বসে। ওমর ফারুক: জি ভাই, সিঙ্গেল পসেসিভের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। এখন আমরা দেখতে চাই কোশ্চেনটা কেমন হয়। যেহেতু শূন্যস্থানের পরে আমরা আইএনজি পেয়েছি, তো আমরা জানি যে ভার্বের আইএনজি এর পূর্বে অবশ্যই কি হবে? সিঙ্গেল পসেসিভ হবে। ভার্বের আইএনজির পূর্বে কি হবে? সিঙ্গেল পসেসিভ হবে। তাহলে অপশনে সিঙ্গেল পসেসিভ কোথায় আছে? হিজ। তাহলে এইটা হবে আমাদের সিঙ্গেল পসেসিভ। চলে আসি এরপরে 2 নম্বর। ওয়ান প্রপার্টি অফ রেডিও আইসোটপস ইজ দ্যাট শূন্যস্থানের পরে ডিকেইং। আবারও লক্ষ্য করি, ডিকেইং ভার্বের কোন ফর্ম? ডিকেইং ভার্বের কোন ফর্ম? আইএনজি ফর্ম। তাহলে এর আগে ভার্বের কোন ফর্ম হবে? সরি, প্রোনাউনের কোন ফর্ম হবে? প্রোনাউনের সিঙ্গেল পসেসিভ ফর্ম হবে। সো অপশনে তাকাই, সিঙ্গেল পসেসিভ ফর্ম একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে দেয়ার। কি ক্লিয়ার ভাই সবাই? লক্ষ্য করি বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয় দাঁড়াচ্ছে হলো, আমরা আইএনজি পেলাম, আইএনজির পূর্বে একটা প্রোনাউন হবে, অপশন আমাকে সেটা বলে দিল। আমরা জানি আইএনজির পূর্বে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে সেটা সিঙ্গেল পসেসিভে হবে। নাউন বা নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো জায়গায় কি সিঙ্গেল পসেসিভ বসতে পারে? উত্তর হচ্ছে না ভাই, নাউন বা নাউন ফ্রেজ ছাড়া অন্য কোথাও সিঙ্গেল পসেসিভ বসতে পারে না। তবে দু একটা সিঙ্গেল পসেসিভের চেহারা ডাবল পসেসিভের মতো আছে, যেমন হিজ। হিজ কিন্তু সিঙ্গেল পসেসিভও হয়, ডাবল পসেসিভও হয়। তো এরকম দু একটা ব্যবহৃত হয়ে যায়, কিন্তু সিঙ্গেল পসেসিভ হতে হলে অবশ্যই এরপরে একটা নাউন থাকতে হবে। মাই হলে শুধু মাই কখনো হবে না, মায়ের পরে নাউন লাগবে। মাই পেন, মাই বুক, শুধু ইয়োর, শুধু হিজ এগুলো হবে না। আবার হিজ যেহেতু ডাবল পসেসিভ, তাহলে শুধু হিজও হতে পারবে। আর মাত্র 15 মিনিট ডিউ রেজাল্টের। জি ভাই, ডিউ রেজাল্টের সময় ঘনিয়ে আসছে, এটা আমরাও জানি। সো আজকে আসলে এটা নিয়েই আমরা চিন্তা করতেছিলাম যে আসলে ডিউর টেনশনে, ডিউ রেজাল্টের টেনশনে আসলে অনেকেরই আজকে ক্লাসটা হয়তো ভালো নাও লাগতে পারে, টেনশনে অটেনশনে অস্থির হয়ে যেতে পারি, অনেকেই এরকম হতে পারে। বাট এর মধ্যে অনেকে আবার আছে যে না ভাই, আমার তো টার্গেটই গুচ্ছ, কারণ ডিউর পরীক্ষা তো আগেই খারাপ হয়েছে, আমরা জানি, এরকমও হইতে পারে। তবে আমি আশা করি, আমি দোয়া করি আজকে সব ইউনিট একসাথে দিবে ওমর ফারুক। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী আজকে এ, বি এবং সি 3টে ইউনিট, ওদিকে মনে চারুকলারও প্র্যাকটিক্যাল হয়ে গেছে।
তো সবকিছু মিলে আজকে সকল ইউনিটের রেজাল্ট একযোগে পাবলিশ হবে, যেটা আসলে এই বছরই প্রথম এই ঘটনা ঘটতেছে। প্রতি বছরে হয়তো এক একটা ইউনিট এক এক দিনে পাবলিশ হয়। তো আজকে আসলে ওয়েবসাইটে অনেকটা জ্যাম লেগে যাবে যখন ডিউ রেজাল্টটা হবে, তখন এটা স্বাভাবিক কথা। ঢাবির জন্য অনুভূতি ছাড়া আমি ঠিক আছে ওমর ফারুক ভাই, বলা যায় না। কমার্স থেকে কিন্তু ভাই ঢাবিতে চান্স পাওয়াটা চরম সহজ ছিল, কারণ এখানে কম্পিটিশনটা সবচেয়ে কম হয় কমার্স থেকে, কমার্সের সাবজেক্টে চান্স পাওয়াটা। সো এখানে আসলে সারা বাংলাদেশেই সি ইউনিটের স্টুডেন্টের সংখ্যা কিন্তু আসলে আশঙ্কাজনক হারে কমে গেছে, ফলে সেই জায়গাটা ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার সুযোগ থাকতো। কিন্তু আসলে আমরা তো এই বিষয়গুলো ওই ফার্স্ট ইয়ার থেকে বা আসলে যখন আমরা কলেজে ভর্তি হই তখন থেকে এই স্বপ্নগুলো আমরা দেখি না, যেই কারণে আমরা আস্তে আস্তে পিছাই পড়ি। যদি এরকম স্বপ্ন আমরা দেখতাম এইচএসসি পড়ার পাশাপাশি, আমরা চাইলেই কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা তখন থেকে নেওয়া শুরু করতে পারতাম। তাহলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় একবার চোখ বন্ধ করে হয়ে যেত। এটা আসলে স্টুডেন্টদের বোঝা দরকার, স্টুডেন্টরা বুঝে না। একটা সময় ছিল, করোনার আগে একটা সময় ছিল, স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকে কিন্তু সোহেল ভাইদের মতন যারা আসলে মানে আমাদের মতন আর কি, যারা অ্যাডমিশন পড়ায় তাদের সান্নিধ্যে থাকতো। এইচএসসি তো হতোই, পাশাপাশি এইচএসসির সাথে কিভাবে অ্যাডমিশনটা চালায় নিয়ে যাওয়া যায় এই ডিরেকশনটা পাওয়া যেত। এখন স্টুডেন্টরা যেটা করে সেটা হলো তারা কিন্তু আসলে আলটিমেটলি ইয়ে করে না, তারা আসলে ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এগুলো নিয়ে ভাবেই না, মনে করে যে অ্যাডমিশন তো এইচএসসি পরীক্ষার পরে ভেবে দেখবো। আলটিমেটলি আম সালা সবই আসলে চলে যায়। আর অ্যাডমিশন যদি আমি এ প্লাসও পেয়ে আসি ভাই, একটা পাবলিক ইউনিভার্সিটিতে না ভর্তি হতে পারি, তাহলে এই এ প্লাস দিয়ে খুব বেশি দূর আগানো সহজ হবে না ভাই, অনেক কষ্ট হয়ে যাবে। আমি বলতেছি না যে আনন্দমোহন কলেজে বা অন্য কোথাও পড়ে ভালো কিছু করা সম্ভব না, অবশ্যই সম্ভব। আনন্দমোহন কলেজ থেকে পড়ে বা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজ থেকে পড়ে স্টুডেন্টরা যে আসলে মানে বিসিএস এ পুলিশ ম্যাজিস্ট্রেট প্রশাসনে গেছে, এরকম নজির অনেক আছে ভাই, এটা ঠিক আছে। বাট আলটিমেটলি এই কাজটা করতে হলে অনেক পরিমাণ পরিশ্রম, অনেক পরিমাণ কষ্ট করতে হবে বাকি সময়গুলোতে। আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, এটা আসলে মাথায় রাখা লাগবে, ঠিক আছে। ওকে, কলেজ থেকে যদি পড়তাম তাহলে ঢাবি হয়ে যেত। ওমর ফারুক, কেন ওমর ফারুককে মাদ্রাসায় পড়ছো নাকি আমি জানি না। হ্যাঁ এটা ঠিক আছে, মাদ্রাসায় পড়লে আসলে মাদ্রাসায় ইংলিশটা একটু দুর্বল থাকে সবাই, এটা স্বাভাবিক বিষয় আসলে, সেই জন্য ঠিক আছে। ওকে, অনেক ইচ্ছা ছিল ডিউ এক্সাম দিও, বাট দিতে পারি নাই। আসলে কেন যে দিতে পারো না এটা আমি জানি না ভাই, না দিতে পারলে এটা খুবই কষ্টের বিষয়। এফ এ ফাইমা অনেক ইচ্ছা ছিল, ঠিক আছে সমস্যা নাই। আমরা আমরা ডিউতে পরীক্ষা দিতে পারি নাই, হয়তো বা ডিউতে চান্স যদি নাও হয়, আমরা এটা টেনশন যেন না করি, কারণ গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতে অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। আমি যদি লতেই পড়ি, আমি কিন্তু জগন্নাথের লতে যদি পড়তে পারি, আমি যদি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে লতে পড়তে পারি, এটাও কিন্তু একেবারে খারাপ না। ল কিন্তু ভাই অনেক ভালো সাবজেক্ট, এবং সেখান থেকেও কিন্তু আমি চাইলে আমাদের বন্ধুরাই যারা ঢাবিতে চান্স পেয়েছে লতে, তাদেরকে ডিফিট দিতে পারবো নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। সো এই সুযোগ কিন্তু এখনো থাকছে। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে গুচ্ছের 1 নম্বর সাবজেক্ট 2 নম্বর সাবজেক্টের মাথা ঢোকানো, তাহলে আমাদের সফলতা এসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আরইউতে আমার পজিশন 1395, আমার কি সাবজেক্ট আসবে? ভাই যদি 1395 যদি হয়ে থাকে শিফট ভিত্তিক রেজাল্ট, অর্থাৎ কোনো একটা শিফটে 1395, তাহলে এটা আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। আর যদি এটা সম্মিলিত কোনো মেধা তালিকায় হয়ে থাকে, তাহলে 1395 থেকে হলেও হতে পারে। তবে আমরা প্রথমেই হাল ছাড়বো না, যে যত পিছেই থাকে না কেন খোঁজ রাখবো যে ভার্সিটিতে আসলে খালি হচ্ছে কিনা। কারণ 1395 যদি হয়ে থাকে, আমি যারা লাস্টের দিকে থাকবে তাদের অনেকেই হয়তো বা রাজশাহীতে ভর্তি নাও হতে পারে। আমি বলবো যে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একেবারে পিছনের দিকে একটা সাবজেক্টে পড়ার চাইতে ইসলাম ইউনিভার্সিটিতে যে মানে গুচ্ছতে যে ল পড়া কিন্তু ভালো, ইকোনমিক্স পড়া ভালো। সো এই ক্ষেত্রে অনেকেই এই কথাগুলো বলবে, এটা শুনে অনেকেই কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে সাবজেক্টগুলো ছেড়ে গুচ্ছতে প্রথম দিকে সাবজেক্টগুলো নিতেই পারে। তখন দেখা যাবে রাজশাহীর সিটগুলো খালি হতে পারে, জগন্নাথের জাহাঙ্গীরনগরের সিট খালি হতে পারে, তখন আলটিমেটলি আসলে ওই জায়গাগুলো খালি হওয়ার সুযোগ থাকে ভাই। কলেজ থেকে যদি পড়াশোনা ঠিক মতো করতাম, হ্যাঁ ভাই, ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ঢাবি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই এটাই, কলেজ থেকে ঠিক মতো পড়াশোনা করলেই হতো। তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে কথাগুলো বলো ভাই, যে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, যারা সেকেন্ড ইয়ারে থাকবে, তারা যেন ওই সময় থেকেই আমাদের সাথে কানেক্টেড থাকে, আমাদের সাথে ইংরেজিগুলো শেখে, তাহলে আমরা তাদেরকে গাইড করতে পারবো যে ভাই বাংলাটা তুমি এখন এভাবে এভাবে পড়ো, তাহলে অ্যাডমিশনটাও এখন থেকেই হওয়া শুরু করবে। বেশি কিছু না, কিন্তু আমরা কিন্তু এইচএসসি তে এমসিকিউ পড়েছি, তো ওই এমসিকিউ পড়ার সময় যদি একটা ভার্সিটির বই পাশে রাখতাম, আমার এমসিকিউ প্রিপারেশন আরো ভালো হতো, পাশাপাশি ভার্সিটিগুলো সলভ হয়ে থাকতো, তাহলে কি ভাই কোচিং সময়টা এসে আমরা কি ভালো করতাম না? ভালো করতাম। তো এই জিনিসগুলো স্টুডেন্টরা বোঝে না আসলে।
হ্যাঁ, আর গুচ্ছের যেটা বলা আছে, গুচ্ছেটা শর্ট সিলেবাস বলা আছে ভাই, একেবারে সরাসরি সার্কুলারটা দেখো। আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে রাখছিলাম, তোমরা চাইলে গুচ্ছের ওয়েবসাইটে যে সার্কুলার ডাউনলোড করতে পারো, সেখানে দেখবা দেওয়া আছে যে গুচ্ছটা এইচএসসি 2023 সালে যারা পরীক্ষা দিছে এদের যে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুসারে হবে। তার মানে বোঝাই যাচ্ছে 23-এর এইচএসসিতে বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছিল, তাহলে বোর্ড কি নির্ধারণ করেছিল, শর্ট সিলেবাস, তার মানে ওইটা অনুসারে হবে, এটা বলা আছে। সো আমরা শর্ট সিলেবাসকে অগ্রাধিকার দিয়ে করবো আর কি। ভাই কেউ শোনে না এইসব কথা। ঠিক আছে ভাই, শুনবে শুনবে শুনবে, টেনশন নিও না, শুনবে। মানুষকে শুনাইতে হবে ভাই, এরকম ইতিহাস, এরকম আমার ইতিহাস অনেক আছে ভাই। আমি যখন বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, আমার এলাকার মানুষজন আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের নামই শোনে নাই। তারা আসলে বললো যে এত ভালো একটা স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করছে, এত ভালো ছাত্র, সে শেষ পর্যন্ত কৃষিতে পড়লো। কেউ কেউ বলেছিল যে ভাই তোমার ছেলেটা, মানে আমার বাপকে বলছিল, তোমার ছেলে আসলে কৃষিতে পড়ে কি করবে, বা আপনার ছেলে কৃষিতে পড়ে কি করবে, শেষ পর্যন্ত আইসা একটা কলেজের শিক্ষক হওয়া লাগবে। আমি কিন্তু ভাই বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি শিক্ষক হয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম। সো এটা কিন্তু একেবারে ফেলনা বিষয় না। সুতরাং আসলে এইগুলো নিয়ে ভাবার টাইম নাই। কে কি বললো, আমার এলাকার মানুষ কি বললো, ওরা কিন্তু আমাকে খাওয়াবে না, ওরা আমাকে পড়াবে না, আমারটা আমাকে ভাবতে হবে। সুতরাং যে যাই বলুক কোনো সমস্যা নাই, কানে তুলা দিতে হবে আর চোখে টিনের চশমা লাগাতে হবে, লাগাই নিজের পড়াশোনাটা করতে হবে, নিজের কাজটা করতে হবে। বেশি না, 4 বছর, অনার্সের 4 বছর পরে দেখা হবে আরো একবার চাকরির ফিল্ডে, চাকরির মাঠে, তখন প্রমাণ হয়ে যাবে কে কত পারে। আশা করি বুঝতেই পারছি, আসলে জীবনে শেষ বলে কিন্তু কোনো কথা নাই, আশা করি মনে থাকবে আর কি। ঠিক আছে, ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী রুলে। পরবর্তী রুল হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে। তার মানে আমি যদি কখনো একটা শূন্যস্থান পাই, আর শূন্যস্থানের পরে যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাই, ধরি হ্যান্ড পেলাম অথবা ধরি আর্ম পেলাম, এগুলো কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে যদি বলে একটা প্রোনাউন বসাও, আমি কিন্তু বলবো এখানে অবশ্যই অবশ্যই সিঙ্গেল পসেসিভ বসবে, অবশ্যই অবশ্যই কি বসবে, সিঙ্গেল পসেসিভ বসবে। তার মানে আমরা এখানে মাই বসাবো, আওয়ার বসাবো, ইয়োর বসাবো, হিজ বসাবো, তবে একটা বিষয় ভেবে নিব, সেটা কি, এই আর্মটা কার, এই হ্যান্ডটা কার। হ্যান্ড যদি হয় আমার তাহলে মাই লিখবো, রহিমের হলে হিজ লিখবো, রহিমার হলে হার লিখবো। অবশ্যই কার আর্ম, কার এই শরীর অঙ্গ প্রত্যঙ্গটা কার প্রত্যঙ্গ, সেটা দেখে নিয়ে পরে করব। সো এই ছিল আমাদের দুইটা রুল সিঙ্গেল পসেসিভের। আমরা একটু কোশ্চেন দেখতে চাই। কেভিন জ্যামড শূন্যস্থান হোয়াইল হি ওয়াজ ফিক্সিং হিজ কার। লক্ষ্য করি প্রতিটা অপশনে একটা শব্দ দেখা যাচ্ছে, সেটা হলো ফিঙ্গার। প্রতিটা অপশনে এই ফিঙ্গার শব্দটা দেখা যাচ্ছে। এখন কথা হলো, আমি প্রতিটা অপশনেই ফিঙ্গার পেয়েছি, এর মানে কি, এর মানে হচ্ছে তুমি যেই অপশনটাই চয়েস করো না কেন ভাই, ফিঙ্গার আসবেই। তার মানে অপশনে ফিঙ্গার লেখা যে কথা, এইখানটাই কিন্তু কোশ্চেনে ফিঙ্গার দিয়ে দিলেও কিন্তু একই কথা হতো। তার কারণ আমি যেই অপশনটাই চয়েস করি না কেন, আলটিমেটলি কিন্তু ফিঙ্গার শব্দটি আমাকে চয়েস করাই লাগবে। এখন যদি আমি বলি এখানে ফিঙ্গার কি, শরীর অঙ্গ প্রত্যঙ্গ, আঙ্গুল, তাহলে শরীর অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে কি বসে, সিঙ্গেল পসেসিভ বসে। তাহলে অপশনের ভিতরে সিঙ্গেল পসেসিভ একটাই আছে, সেটা হলো হিজ। তাহলে সঠিক উত্তর অবশ্যই অবশ্যই হিজ হবে। সো সঠিক উত্তর হবে হচ্ছে হলো এ নাম্বার। চলে আসি পরেরটা, কোশ্চেন নাম্বার হচ্ছে 5, শি ব্রোক শূন্যস্থান। এখন অপশনে আবারও দেখা গেল একটা শব্দ আছে কমন, সেটা হলো রিস্ট। রিস্ট মানে কি, রিস্ট মানে হচ্ছে হাতের কবজি। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে কি হবে, সিঙ্গেল পসেসিভ হবে। জনগণ কিন্তু এখানে সিঙ্গেল পসেসিভ হিজ মেরে দিবে, এবং মেরে দিয়ে কিন্তু আন্ডা খাবে। তার কারণ কি, কারণ শি ভেঙেছে, তাহলে এখানে হিজ রিস্ট হবে না, হার রিস্ট হবে। সে তার হাতটা ভেঙেছে দুর্ঘটনায়, তার মানে অবশ্যই এটা হার রিস্ট উত্তর হবে। আশা করি সবাই বুঝতে পারছি। চলে আসি আমাদের পরবর্তী ক্রিটিক্যাল এন্ড কনফিউজিং অংশটার ভিতরে। আমি আবারও বলি, আমরা দুইটা রুল শিখেছি। একটা হচ্ছে মালিকানা বা সম্পর্ক প্রকাশে নাউনের আগে বসে, আইএনজির পূর্বে বসে সিঙ্গেল পসেসিভ। আর 2 নম্বরটা শিখলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে বসে সিঙ্গেল পসেসিভ। এই যে দুইটা জিনিস আমরা শিখেছি। এখন চলে আসি, এই দুইটা রুল অ্যাপ্লাই করার পরেও কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, সেইগুলোকেই আমরা রেখেছি ক্রিটিক্যাল অ্যান্ড কনফিউজিং কোশ্চেনে। সো আমরা চলে আসি ক্রিটিক্যাল অ্যান্ড কনফিউজিং কোশ্চেনের এখানটায়। টপিকটা দিও না নাকি, 6 নম্বরে চলে আসি। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ অবজেক্ট টু।
এখন ভালো করে লক্ষ্য করি এখানে কি ঘটনা ঘটলো, টু হলো একটা প্রিপজিশন, তাহলে টু এর পরে প্রিপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে, প্রিপজিশনের পরে প্রোনাউনের কিন্তু অবজেক্ট ফর্ম বসে। তো এই সেন্সে যদি আমি ভাবি তাহলে উত্তর হয়ে যাবে এই অপশন এ। কিন্তু আবার যদি দেখি প্রতিটা অপশনেই কিন্তু কি আছে, কামিং আছে। তাহলে কামিং কি, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে ভার্বের আইএনজি ফর্মের আগে কে বসে, ভার্বের আইএনজি ফর্মের আগে যে বসে সেটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ। তাহলে আইএনজির পূর্বে সিঙ্গেল পসেসিভ। আমরা তো আগেই বলেছি প্রতিটা অপশনেই আইএনজি থাকা আর কোশ্চেনে আইএনজি থাকা একই কথা। তার মানে এখন কিন্তু আমরা আসলে কিছুটা বিপদে পড়ে গেছি। কেন বিপদে পড়েছি, আমি যদি টু দেখে বলি, মানে বাক্যের শুরু দেখে বলি, প্রথম থেকে বলি, তাহলে এটা হবে হিম। আর যদি বাক্যের পিছনের দিক থেকে বলি তাহলে হবে হচ্ছে হলো কামিং, হিজ কামিং। কোনটা নিব, মানে বিষয়টা কেমন, একটা শূন্যস্থান কিন্তু একটাই। আমি যদি বাক্যের আগের অংশটা দেখে বলি উত্তর হবে একটা, যদি পিছন থেকে দেখে বলি উত্তর হবে আরেকটা। তার মানে একই শূন্যস্থানে দুইটা রুল প্রযোজ্য হয়ে গেছে, সামনে দিয়ে একটা, পিছন দিয়ে একটা। সো যেটাই হোক না কেন মনে রাখতে হবে ইংরেজি পিছনের দিকটা অগ্রাধিকার পায়। তার মানে আমরা এটাকে অগ্রাধিকার দিব, উত্তর করব বি নাম্বার, হিজ কামিং। সবাই আশা করে বুঝতে পারছি কেন হিজ কামিংটা হলো। তার কারণ হচ্ছে অবজেক্ট টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, এডিক্টেড টু, উইথ এ ভিউ টু, এদের পরে কি হয়, এদের পরে হয় হচ্ছে আইএনজি। তাই আমরা যেহেতু দুইটা করে বিষয় আছে তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম আইএনজি হবে। যখন আইএনজি সিদ্ধান্ত নিলাম আমি জানি ইংরেজিটা পিছনের দিক থেকে করতে হয়, তাই আইএনজির পূর্বে কে বসে, সিঙ্গেল পসেসিভ। এইভাবে সঠিক উত্তরটা বি নাম্বারটি দিলাম। ওকে, চলে আসি পরে 7 নম্বর কোশ্চেন। দ্য ডক্টর ইনসিস্টেড অন, এই যে অনের কারণে কিন্তু অলরেডি টেকিং হয়ে আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, আইএনজি দেখে, আমরা কিন্তু পিছন থেকে দেখে বসাবো। আইএনজি দেখে বলবো এখানে হার হবে, হার টেকিং এ লিভ। আশা করি সবাই বুঝতে পারছি। কি রেজাল্ট দিয়ে দিছে কি নাকি ঢাকা ইউনিভার্সিটি, জনগণ দেখি রেজাল্ট নিয়ে কথাবার্তা বল, রেজাল্ট পাইছো কিনা আমি তো জানি না। এটা দেখো তো, রেজাল্ট দিচ্ছে নাকি, হ্যাঁ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। ও রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙা করার ফলাফল এটা। ও রেজাল্ট দিয়ে দিছে ভাই। তোমরা যদি মনে করো যারা চেক করবে রেজাল্টটা চেক করে এসে জানাই ফেলো যে আমি জানি না, এখানেও কেউ হয়তো বা ভালো কিছু করে ফেলতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেখো, আমাদের গ্রুপে কিন্তু মেসেজ আসবে, চান্স পাওয়ার সম্ভাবনা আছে। অনেকে ফোনও দিতে পারে, বি কেয়ারফুল, ফোন দিতে পারে, কারণ খুবই ভালো রেজাল্ট করার কিছু স্টুডেন্ট আমাদের কাছে আছে। ওকে ঠিক আছে, সার্ভার ডাউন হয়ে গেছে। আচ্ছা, ওমর ফারুক বলতে সার্ভার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাই হওয়ার কথা ছিল। আসলে আমরা যখন ওয়েব আপ করি তখন আসলে আমরা মানে হিসাব করি না যে কতগুলো আমার একটা টাইম কতজন ইউজার আসলে এখানে হিট করবে। এরপরে আমরা আসলে আমাদের সার্ভারটা ডাউন হয়ে যায়, যেহেতু আমাদের এখন এত লাখ মানুষ পরীক্ষা দিয়েছে, সো এত লাখ ইউজার এট এ টাইম 3টার সময় হিট করবে সার্ভারে, ফলে এটা ডাউন হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো ঠিক আছে, ওকে আমরা পড়াশোনায় চলে আসি। আমাদের এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকাটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে কি ঘটনা ঘটানো হয়েছে সেটাও বলি। এইখানটায় হচ্ছে আমাদের কিছু প্রোনাউন আছে, যে প্রোনাউনগুলোর সাথে কখনো অ্যাপোস্ট্রফি এস হয়, কখনো এরকম হয়। আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি আসলে আমার কোনটা লাগবে, আমি কি অ্যাপোস্ট্রফি এস লিখবো নাকি আমি এভাবে লিখবো। লক্ষ্য করি এইটার উচ্চারণ কিন্তু হিজ, এইটার উচ্চারণও কিন্তু হিজ। তাহলে পার্থক্যটা কি, এই অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থ হচ্ছে হি ইজ অথবা হি হ্যাজ, আর যখন HIS হিজ দিচ্ছি এটা হচ্ছে হি এর পসেসিভ, হি এর পসেসিভ। আবার দেখো হুজ, তাহলে এটা কি হু ইজ, হু হ্যাজ, আর এটা কি হু এর পসেসিভ। এইভাবে এইখানে তালিকাটি করা আছে, এটা ভালো করে দেখে নিতে হবে, কারণ আমাদের যেটা লাগবে, আমার যদি লাগে হি ইজ তাহলে আমি দেবো এই হিজ, আর যদি লাগে হি এর পসেসিভ তাহলে দেব হিজ, যেটা লাগবে সেইটা দিব। আশা করি আমরা সবাই এটা মনে রাখবো। এই তালিকাটা অবশ্যই যেন আমরা কেউ ভুল না করি, অবশ্যই যেন ঝাড়া মুখস্থ রাখি। ওকে, চলে আসি আমাদের পরে। আমাদের পরবর্তীটা হলো ডাবল পসেসিভ। আর ডাবল পসেসিভকে আমরা বলি আসলে পসেসিভ প্রোনাউন। এটা লেখা ভুল হয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভ না, এটা হবে পসেসিভ প্রোনাউন। অর্থাৎ যার নাম হচ্ছে ডাবল পসেসিভ তারই নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন। যার নাম ডাবল পসেসিভ তারই নাম হলো পসেসিভ প্রোনাউন। কোথায় বসে, নাউনের পুনরাবৃত্তি রোধ করতে বসে। এখানে রুল একটাই, নাউনের পুনরাবৃত্তি রোধ করতে বসে। তাই ডাবল পসেসিভের পরে কোনো নাউন বসে না। এই কথাটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি একটা শূন্যস্থান পাই, শূন্যস্থানের পরে একটা নাউন দেওয়া থাকে,
আর এখানে শূন্যস্থানে একটা প্রোনাউন বসবে বলা থাকে, যাই হোক না কেন মনে রাখতে হবে এইখানটায় ডাবল পসেসিভ হওয়ার কোনো সুযোগ নাই। আমি আবারও বলতেছি, নাউন পেলাম, নাউনের আগে শূন্যস্থান, এখানে প্রোনাউনের অন্য কোন ফর্ম বসবে এটা পরের কথা, ডাবল পসেসিভ বসবে না, কারণ ডাবল পসেসিভের পরে কোনো নাউন কখনোই বসে না। এর আগের কথাটা কি, নাউনের পুনরাবৃত্তি রোধ করতে বসে। এখন নাউনের পুনরাবৃত্তি মানে কি? নাউনের পুনরাবৃত্তি মানে আমি একটা নাউন আগে বলে ফেলেছি, এখন আরো একবার বলতে চাই, তখন আমি লিখবো নাউনটাকে দুইবার। কিন্তু আমি যদি বলতে না চাই, আগে তো বলেছি এখন আর বলবো না, এমন ক্ষেত্রে আমরা বলি নাউনটাকে রিপিট করব না। যদি একটা এক্সাম্পল বলি এভাবে যে দিস বুক ইজ মাই বুক, দিস বুক ইজ মাই বুক। এই যে বাক্যটা বললাম দিস বুক ইজ মাই বুক, এই যে বুক কথাটা একটু পর পর দুইবার বলার ফলে শুনতে হয়তো বা একটু খারাপ লাগছে, বাক্য কিন্তু ভুল না, শুনতে খারাপ লাগছে, তখন আমি কি করব, এই যে মাই আর বুক এই দুইটার পরিবর্তে, তার মানে একটা সিঙ্গেল পসেসিভ এবং একটা নাউন, এই দুইটা একসাথে মিলে, সিঙ্গেল পসেসিভ নাউন একসাথে মিলে কি তৈরি করবে, একটা ডাবল পসেসিভ। মাই বুক একসাথে তৈরি করবে মাইন, মাই পেন একসাথে তৈরি করবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তো চলে এসছে। আচ্ছা আসলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কারণে আমার তো মনে হয় নেটটাই খুবই ব্যস্ত হয়ে পড়েছে, নেটটা মাঝখানে একটু আটকাই গেছিল। সো আসলে নেট প্রবলেম এটা থাকবেই। সো যাক, সমস্যা নেই, আমরা একটু আগায় যেতে থাকি। আমাদের প্রথম কোশ্চেন দেখি, ইজ দিস র্যাচেলস কম্পিউটার? এইটা কি র্যাচেলের কম্পিউটার? আটকাইলো কেন? এখন আটকায়নি ভাই, চলে এসছে আবার। এটা কি র্যাচেলের কম্পিউটার? ধরো আমি যদি তোমাদের বলি যে এটা কি সোহেলের কলম, তুমি বলবে যে না না, এটা সোহেলের কলম না, তার কলমটা ওইখানে, এই তো বাংলাটা। এটা কি র্যাচেলের কম্পিউটার? না, তার কম্পিউটার হয় ওভার দেয়ার, ওইখানে জানালার পাশে, তার কম্পিউটার। সো আমরা যদি এখানে বলি তার কম্পিউটার, এখন কথা হলো যে তার কম্পিউটার যদি বলি, তাহলে এই কম্পিউটার কথাটা আগে বলা আছে, তাহলে আমি কি তার কম্পিউটার আরো একবার লিখতে পারবো? কোনো অপশনে এই কম্পিউটার কথাটা দেওয়া হয় নাই। তার মানে প্রশ্নকর্তা চাইতেছে যে আমি যেন কম্পিউটার কথাটাকে রিপিট না করি, কম্পিউটার কথাটাকে আরো একবার না বলি। ফলে আমরা এখন বলতে পারি ডাবল পসেসিভ হবে, অপশনে ডাবল পসেসিভ একটাই আছে, সেটা হলো হার্স। তার মানে আলটিমেটলি এখানটায় হার কম্পিউটার এইটা না লিখে, হার কম্পিউটার এটা না লিখে আমরা লিখছি হলো হার্স, হার কম্পিউটার না লিখে হার্স লিখেছি। ঠিক আছে ভাই, ওকে। আমরা চলে গিয়ে পরে, এভরিডে অ্যালিস কামস টু মি উইথ হার পেট ডগ। প্রতিদিন অ্যালিস আমার কাছে আসে তার পোষা কুকুর নিয়ে। গ্রাজুয়ালি ধীরে ধীরে, আই বিকাম উইক আমি দুর্বল হই। নট টু মাই পেট ক্যাট আমার পোষা বিড়ালের প্রতি দুর্বল হই না। রেদার বরঞ্চ, টু কার প্রতি হই? বুঝতেই পারতেছি, আমি আমার বিড়ালের প্রতি দুর্বল না হয়ে আমি তার পোষা কুকুরের প্রতি দুর্বল হই। হার ডগের প্রতি দুর্বল হই। আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি। নট টু মাই পেট ক্যাট আমার পোষা বিড়ালের প্রতি দুর্বল হই না, বরং তার পোষা কুকুরের প্রতি দুর্বল হই। হার ডগ, অপশনে কোথাও হার ডগ কথাটা নেই, তাহলে হবে এটা হার্স। অর্থাৎ ডগ কথাটা যেহেতু আগে একবার বলা হয়েছে, আমি এখানে আরো একবার বলতে চাই না, তাই আমরা এখানটা কি লিখলাম, হার্স লিখলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাবল পসেসিভের দুটি কোশ্চেনের প্র্যাকটিস। আমরা এরপরে চলে যাই রিফ্লেক্সিভ কেস বা রিফ্লেক্সিভ ফর্ম। আমরা জানি রিফ্লেক্সিভ ফর্ম কোনগুলো, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফ, এগুলো সবাই কিন্তু রিফ্লেক্সিভ ফর্ম। সেলফ বা সেলফস ওয়ালা গুলো কোথায় বসে? প্রথম রুলটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু বুঝালে অবজেক্টের স্থানে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? অবজেক্টের স্থানে বসে। তাহলে অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট বসে হচ্ছে হলো প্রিপজিশনের পরে, অবজেক্ট বসে হচ্ছে ভার্বের, মেইন ভার্বের পরে। এই যে অবজেক্ট বসার যে জায়গাগুলো আছে, সেই জায়গাটাতেই কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে যদি সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হয়। ধরি আমি একটা বাক্যের সাবজেক্ট পেলাম হচ্ছে দে, আমি একটা বাক্যের সাবজেক্ট পেলাম কি, দে।
এরপরে কোনো একটা মেইন ভার্ব আসলো, কোনো একটা ভার্ব আসলো, যে কোনো ভার্ব আসলো, তাহলে ভার্বের পরের জায়গাটা কি? অবজেক্টের। আমি কিন্তু কোনোভাবেই এখানটায় দেম কথাটা লিখতে পারবো না, কোনোভাবেই পারবো না। প্রশ্ন হলো কেন পারবো না? কারণ যখনই আমি এখানে দেম লিখবো, দেম কিন্তু দেরই অবজেক্ট ফর্ম, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি বা বস্তু হয়ে যাবে। তখন আমি এখানে অবজেক্ট ফর্মটা না লিখে আমি লিখবো দেম সেলভস। এটাই কিন্তু এই রুলের কথা। মানে একটা বাক্যের সাবজেক্ট হি আছে, তাহলে ওই বাক্যের অবজেক্টের জায়গায় আমি হিম লিখতে পারবো না। একটা বাক্যের সাবজেক্ট শি আছে, ওই বাক্যের অবজেক্টের জায়গায় আমি হার লিখতে পারবো না, আমাকে লিখতে হবে হারসেলফ। হি একটা বাক্যের সাবজেক্ট আছে, ওই বাক্যের অবজেক্টের জায়গায় আমি হিম লিখতে পারবো না, কারণ 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 হিম এর অবজেক্ট ফর্ম হিমসেলফ লিখতে হবে। ওকে, সো এবার চলে আসি আমাদের এর পরের কথাবার্তায়। এখন আমাদের কোশ্চেন দেখি, দে আর টকিং। দেখি অ্যামাং, অ্যামাং হলো একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরের জায়গাটা কার? প্রিপজিশনের পরের জায়গাটা হলো অবজেক্টের। এখন প্রশ্ন হলো এইখানে অপশনগুলো খেয়াল করি, আমি কিন্তু এখানে দেম উত্তর করে ফেলতেই পারি, কারণ কি? প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। কিন্তু মুশকিল হলো যে বাক্যের সাবজেক্ট দে, সেই বাক্যের অবজেক্টের জায়গায় তো আমি দেম লিখতে পারবো না, ওই দেমের পরিবর্তেই তো আমাকে কি লিখতে হবে? দেম সেলভস লিখতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। যে বাক্যের সাবজেক্ট দে, ওই বাক্যের অবজেক্টের জায়গায় দেম লেখা যাবে না, কি লিখতে হবে? দেম সেলভস লিখতে হবে। বি কেয়ারফুল অর ইউ উইল হার্ট। এই যে সাবজেক্ট হলো ইউ, হার্টের পরে ভার্ব, ভার্বের পরের জায়গাটা কার? অবজেক্টের। তাহলে আমি কিন্তু এখানে একটা অবজেক্ট ইউ লিখতে পারবো না। যেই বাক্যের সাবজেক্ট ইউ, ওই বাক্যের অবজেক্টের জায়গায় আমাকে অবশ্যই কি লিখতে হবে? ইয়োর সেলফ লিখতে হবে। কারণ 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 সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে কোন ফর্ম বসে? রিফ্লেক্সিভ ফর্ম বসে। ওকে, আমরা চলে আসি পরে। বাক্যে যখন জোর দিয়ে কিছু বলা হয়, জোর দিয়ে, তখন সাবজেক্ট এবং এর ঠিক পরেই কিন্তু আমরা রিফ্লেক্সিভ ফর্মটা বসাই। যেমন আমি যদি বলি হি হিমসেলফ, হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই ইহা করেছে। হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই ইহা করেছে। তার মানে বোঝা গেল জোর দিলে সাবজেক্টের ঠিক পরেই কে বসে? রিফ্লেক্সিভ ফর্ম বসে। তবে একটা কথা আছে, এই রিফ্লেক্সিভ ফর্মটা সাবজেক্ট অনুসারে বসে। সাবজেক্টটা হি, তাই হলো কি হিমসেলফ। সাবজেক্ট যদি হতো আই, তাহলে হতো মাই সেলফ। সাবজেক্ট যদি হতো শি, তাহলে হতো হারসেলফ। অর্থাৎ সাবজেক্ট অনুসারে আমরা রিফ্লেক্সিভ ফর্মটা বসাবো। ওকে, আমরা চলে আসতে চাই এরপরে। কোশ্চেন লক্ষ্য করি, এই যে সাবজেক্টের পরেই শূন্যস্থান, কি হবে তাহলে? ইউ এর সাথে মিল করে yourself. The jaw structure of a snake permits it to eat and digest animals larger than. এখানে অর্থ করলে বোঝা যাবে যে চোয়ালের গঠন, জ স্ট্রাকচার অফ এ স্নেক, একটা সাপের চোয়ালের গঠন, পারমিটস ইট, ইহাকে পারমিট করে, মানে ইহাকে অনুমতি দেয়। ইহাকে মানে কাকে? ওই সাপটাকে অনুমতি দেয়। টু ইট, খেতে অনুমতি দেয়। অ্যান্ড ডাইজেস্ট, এবং হজম করতে অনুমতি দেয়। অ্যানিম্যালস, প্রাণীগুলোকে। কোন প্রাণীগুলোকে? মাছ লার্জার, অনেক বড় প্রাণীগুলোকে তার নিজের চেয়ে, তার নিজের চেয়ে অনেক বড় প্রাণীগুলোকে সে কি খেতে অনুমতি দেয়। নিজের চেয়ে, নিজের হলে কি হবে উত্তরটা? ইটসেলফ হবে। নিজের বা নিজের চেয়ে বোঝাতে রিফ্লেক্সিভ ফর্ম বসে, ইটসেলফ বসে। সো আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। এবার এটা মুখস্থ করার বিষয় ভাই। অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লুম, রিজাইন। একবার মুখস্থ রাখতে হবে। অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লুম, রিজাইন। এই শব্দগুলোর পরে অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম হবে। এদের পরে অবশ্যই কোন ফর্ম হবে? রিফ্লেক্সিভ ফর্ম হবে। কিন্তু কিপ, ফিল, ওরি, তিনটে শব্দ, কিপ, ফিল, ওরি, এদের পরে কিন্তু রিফ্লেক্সিভ ফর্ম বসবে না। আমি আবারও বলছি, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লুম, রিজাইন, এদের পরে যদি কোনো প্রোনাউন আসে, মানে আসে মানে আসতেই হবে এবং সেটা রিফ্লেক্সিভ ফর্ম আসতে হবে। অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লুম, রিজাইন, এদের পরে অবশ্যই কোন ফর্ম হবে? অবশ্যই অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম হবে। কিন্তু কিপ, ফিল, ওরি, কিপ, ফিল, ওরি, এদের পরে কিন্তু আর রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করা যাবে না। চলে আসি কোশ্চেনে। আই কিপ দ্য ওয়ার্ড, আই কিপ দ্য ওয়ার্ড, এখানে কোন ফর্ম হবে? এখানে আসলে
যেহেতু কিপ হলো আমাদের বাক্যের মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পরে কি হতে পারে, অবজেক্ট ফর্ম হতে পারে, রিফ্লেক্সিভ ফর্ম হতে পারে। এই জায়গাটায় মুশকিল হচ্ছে আমরা কিপ ফিল ওরির পরে রিফ্লেক্সিভ ফর্ম বসাইতে পারি না। উত্তর হবে নান অফ দি অ্যাবাভ। আই ফিল শূন্যস্থান, আবারও লক্ষ্য করি ফিলের পরে কি হবে, কিপ ফিল ওরির পরে তো রিফ্লেক্সিভ ফর্ম বসে না, এটা বাদ। তাহলে ভার্বের পরে অবজেক্ট ফর্ম হতে পারে, কোথাও নাই অবজেক্ট ফর্ম, তার মানে আলটিমেটলি ডি নাম্বার ছাড়া আমাদের উত্তর নাই। আর 7 নম্বর হচ্ছে অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এনজয়, প্রাইড, প্লুম, রিজাইন। এদের পরে অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম দিতে হবে এবং সেই রিফ্লেক্সিভ ফর্মটা সাবজেক্ট অনুসারী হবে। তাহলে সাবজেক্ট কে আছে, দে, দের সাথে আমরা রিফ্লেক্সিভ ফর্ম বলবো দেমসেলভস। আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে রিফ্লেক্সিভ ফর্মগুলোর উত্তরগুলো কিভাবে করি। এই কোশ্চেনগুলো সবগুলো বুঝতে পারছি কিনা এটা দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত কমেন্টে জানাই ফেলতে হবে বুঝতে পারছি কিনা। আমরা প্রোনাউনের প্রথম পার্টটা কিন্তু আমরা শেষ করেছি, আমরা একেবারে ফার্স্ট পার্টটা শেষ করলাম, কারণ আমাদের প্রোনাউনের প্রথম যে অংশটি ছিল এই অংশটি ছিল হচ্ছে প্রোনাউনের বিভিন্ন রকমের কেস নিয়ে, বিভিন্ন রকমের ফর্ম নিয়ে। রয়ে গেল প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনের সেই ইম্পর্টেন্ট অংশটা, যেটা নিয়ে আমরা আগামীকাল শুক্রবার সকাল 11টায় প্রোনাউনের ওই অংশটা নিয়ে ক্লাস নেব। কোন অংশটা বুঝতেই পারতেছি, রিলেটিভ প্রোনাউন সহ মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ কিন্তু আমাদের বাকি রয়েছে। এবং বিকাল 3টায় এটা কিন্তু ওপেন ক্লাস হবে, মানে ফেসবুক লাইভ হবে। বিকাল 3টায় আমরা কিন্তু হচ্ছে প্রোনাউনের যত কোশ্চেন আছে, আগ বাগ গিট্টুওয়ালা কোশ্চেন, সবগুলো নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আমাদের লাইভে। এবং তখন আমরা কোশ্চেনগুলো সমাধান করব, দেখতে চাইবো কে কতগুলো কোশ্চেন আসলে পারি। ওকে, আসলে সবাই বুঝতে পারছো ভালো ভাই। 5 নাম্বারটা বলতেছে আরো একবার, ওমর ফারুক। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বারটা কি ছিল একটু দেখে দিই। 5 নাম্বারটা তাও 5 নাম্বারটা ছিল হচ্ছে, 5 নাম্বারটা সহজ ছিল ভাই, যেহেতু ভার্ব আছে তাহলে ভার্বের পরে অবজেক্ট ফর্ম হতে পারে। অবজেক্ট ফর্ম অপশনে নাই, এই যে অপশনে ছিল, কিন্তু যেহেতু বাক্যের সাবজেক্ট আই, তাহলে অবজেক্ট ফর্ম মি তো আর দেওয়া যাবে না। তাহলে কি হবে, তাহলে আমরা বলবো হচ্ছে হলো যে আমাদের এখানে মাই সেলফ হতে পারে, কিন্তু কিপের পরে তার মাই সেলফ হবে না, ফলে মাই সেলফ দিতে পারলাম না। এই হলো বিষয়। একটু বলি ভাই, ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং সমাজবিজ্ঞান অনুষদ ছিল, মানে যেটা এখন আপাতত বি ইউনিট, সেখান থেকে পাশ করেছে মাত্র 10.7%, 10.0707%। আর পাশ করেছে সর্বমোট 10,275 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে মাত্র 10,275 জন, যেটা পার্সেন্ট হিসাবে 10.07%। এই হলো আমাদের পড়াশোনা ভাই। আমরা এইচএসসি তে A+ পাওয়ার পরে কত হাজার A+ পাইছিলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কি হলো আশা করি বুঝতেই পারতেছি। তো এটা নিয়ে আর কোনো কথা নাই। আমরা যেন এখন থেকেই যেন ছোট ভাই বোনদেরকে বলি, ভাই যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই তাহলে ফার্স্ট ইয়ার থেকেই যেন প্রস্তুতি হয় গুছানো, একেবারে গুছানো প্রস্তুতি। আশা করি সবাই এটা মনে থাকবে। যেন ভাই কিছু ভোকাবুলারি দিবেন বলেছেন, হ্যাঁ দিব ভাই। এই যে রেজাল্ট হয়ে যায়, ঈদের যে ছুটি থাকবে ওই ছুটির মধ্যে আমি ভোকাবুলারি কাজগুলো দিয়ে দিব, যাতে তোমরা বাসায় ঈদের ছুটির ভিতরে ভোকাবুলারি গুলো পড়ে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করতে চাই। যে যেখান থেকে ক্লাসটি দেখেছো অশেষ ধন্যবাদ। ক্লাসে দেখার জন্য প্রোনাউনগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। আগামীকাল আমরা 11টায় প্রোনাউনের বাকি অংশ শেষ করব। বিকাল 3টায় আমরা কোশ্চেন সমাধানের মধ্য দিয়ে প্রোনাউন অংশটি কিন্তু আসলে শেষ করে ফেলবো। দেখা হবে সেই ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।